আসসালামাইকুম। P2 এর বাংলা ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারক ও বিভক্তি। বিসিএস সহ অন্যান্য সকল সরকারি পরীক্ষা হোক কিংবা বেসরকারি পরীক্ষা হোক, বাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কারক। তো আজকে আমরা কারক এবং বিভক্তি নিয়ে বিশদ একটি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এখানে আমরা কয়েকটি বাক্য দেখি। মুরগি আমাদের ডিম দেয়। সবাই একটু খেয়াল করবে বাক্যগুলো। এরপর আমরা আসছি, আপা বারান্দায় বসে পত্রিকা পড়েন। গরু ঘাস খায়। ছেলেটি অনলাইনে ক্লাস করছে। তো চারটি বাক্য আসো আমরা একসাথে দেখি। এখানে আমি চারটি বাক্য একসাথে দিয়েছি। তো এখন তোমরা আমাকে বলো যে এই চারটা বাক্যের মধ্যে কমন কি, যে এখানে একটা কমন একটা টপিক আছে, তো সেই কমন বিষয়টা কি তোমাদের কি মনে হয়? আপাত দৃষ্টিতে কিন্তু আমাদের চারটা বাক্যের মধ্যে কমন তেমন কিছু বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, কিন্তু কি মনে হয় যে এখানে কমন কি? হ্যাঁ আজিজুল হাকিম, তুমি ঠিক বলেছ। এখানে কমনটা হচ্ছে না কর্তা না, এখানে কমন হচ্ছে কাজ, কাজ করছে। এই যে মুরগি আমাদের ডিম দিচ্ছে, ডিম দেওয়াটা এখানে হচ্ছে কাজ। আপা বারান্দায় বসে পত্রিকা পড়ছে, পত্রিকা পড়াটা এখানে হচ্ছে কাজ, ডিম দেওয়াটা কাজ। গরু ঘাস খায়, খাওয়াটা কাজ। ছেলেটি অনলাইনে ক্লাস করছে। এখন দেখো, এই যে আপা বারান্দায় বসে পত্রিকা পড়েন, তোমার ক্রিয়া ছাড়া কিন্তু কি হচ্ছে না, বাক্যটা হচ্ছে না। আমরা কিন্তু দেখো এখানে যে কোনো অন্য যে কোনো একটি পদ ছাড়া কিন্তু বাক্যটা হতে পারে, যেমন ধরো পত্রিকা পড়েন, কিংবা ধরো আপা পড়েন, কিংবা ধরো আপা বারান্দায় পত্রিকা পড়েন। কিন্তু আমি যদি পড়েনটা বাদ দিয়ে দিই, ক্রিয়াটাই বাদ দিয়ে দিই, তাহলে দেখো কোনো বাক্য হচ্ছে না। আপা বারান্দায় বসে পত্রিকা কোনোভাবেই হচ্ছে না। কিংবা মুরগি আমাদের ডিম কি ডিম দেয়। তাহলে এই যে আমি চারটা বাক্যের মধ্যে কমন একটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্রিয়া বা কাজ। তাহলে এই যে ক্রিয়া বা কাজের কথা আলাদাভাবে কেন বললাম? কারণ হচ্ছে কারকের সাথে কাজের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। গুরুত্বপূর্ণ না, তুমি বলতে পারো একেবারে অবিচ্ছেদ্য একটা সম্পর্কই হচ্ছে তোমার ক্রিয়ার সাথে রয়েছে। তো কারক আমরা যদি বিশ্লেষণ করি, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ক্রি যোগ নক বা কারক। হ্যাঁ, এই নকটাকে তোমার এভাবেও আসতে পারে অক। আমরা প্রকৃতি প্রত্যয় যখন পড়ব তখন বিশদভাবে আলোচনা করব যে নক থেকে কেন অক হলো, বা নকও কেন হতে পারে, কিংবা অকটাও কেন হতে পারে। তো কারক কি? কারক হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে আর ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক। তাহলে আমরা যে চারটা বাক্য দেখলাম, সেখানে সবার আগে আমরা কি চিহ্নিত করতে হবে? সবার আগে যে কোনো বাক্যে তুমি যদি কারক নির্ণয় করতে যাও, সবার আগে সেই বাক্যতে তোমার ক্রিয়াপদটা চিহ্নিত করতে হবে। তুমি যদি ক্রিয়াপদটা চিহ্নিত করতে পারো, তাহলে তোমার জন্য কারক নির্ণয়টা সহজ হবে। তাহলে বাক্যে প্রথমেই আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে বাক্যে ক্রিয়া। তাহলে দেখো, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। তাহলে ক্রিয়াপদের সাথে এটা একটা সম্পর্কের নাম, মানে হচ্ছে ক্রিয়াপদটা তুমি যখন চিহ্নিত করবা যে বাক্যের এটাই ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের তুমি যে সম্পর্কটা, ওই সম্পর্কের নামগুলোর আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলোই হচ্ছে তোমার কারক। যেমন আমরা খুব সহজেই বলি যে বৃক্ষ তোমার নাম কি? তো উত্তরটা কি আসে বলো তো? উত্তরটা কি আসে? উত্তর হচ্ছে ফলে পরিচয়। ঠিক তেমনি কারকের পরিচয় কিসে? খুব সহজ, কারকের পরিচয় হচ্ছে ক্রিয়াতে। কারকের পরিচয় হচ্ছে ক্রিয়াতে। হ্যাঁ, ভেরি গুড। এখন আসো, এখানে আমরা খুব সহজে একটা কথা বলে ফেলি। হ্যাঁ, আমরা ছোটবেলায় কিন্তু কারক অনেকেই পড়েছি, 9-10 থেকে, এরপরেও পড়েছি। আমরা সহজে বলে ফেলি যে কে বা কারা, যখন আমরা উত্তর পাই, বিশেষ করে আমরা ক্রিয়াটাকে চিহ্নিত করে যে কে কাজ করছে বা কারা কাজ করছে, তখন যে উত্তরটা পাই তখন আমরা সেটা বলছি কর্তৃকারক। বা কি বা কাকে যখন উত্তর পাই তখন হচ্ছে সেটা কর্মকারক। কি দিয়ে, অর্থাৎ কিসের দ্বারা বা কি উপায়ে, তখন সেটা হচ্ছে করণকারক। তারপর হচ্ছে কাকে দান করা হলো, সেটা হচ্ছে সম্প্রদান কারক। মানে কাউকে তুমি দান করেছো সেটা না, তুমি যাকে দান করেছো, মানে কাকে দান করেছো। যেমন তুমি ধরো ভিক্ষুককে দান করলা, হ্যাঁ, বা অন্য কাউকে দান করলা, তখন যাকে দান করছো সেটা হচ্ছে সম্প্রদান কারক। কি হতে বের হলো? অপাদান কারক। কোথায়, কখন, কি বিষয়ে, তা হচ্ছে অধিকরণ কারক।
তো এখন কথা হচ্ছে, একটা স্লাইডে যদি বা কে বা কারা কি বা কাকে দিয়ে যদি এত সহজে বোঝা যেত, তাহলে তো কারকের এত বড় লম্বা কোনো ক্লাস লাগতো না, তাই না? তো আমরা আসি, আমরা বিশদ আলোচনা করি। এখানে একটা বাক্যে আমরা 6টা কারক খুব সহজেই বুঝতে পারি, তাই না? একবারে খুব সহজে। তো ছোটোবেলায় তোমরা এই উদাহরণটাই পড়েছো, এই জন্য এই উদাহরণটাই আমি দিয়েছি। যেমন দেখো, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এখানে আসো, তাহলে চালটা কে, এখানে সবার আগে আমরা কি চিহ্নিত করব এই বাক্যটাতে? সবার আগে কি চিহ্নিত করবো? এতক্ষণ সে বিষয়ে কথা বলেছি। কর্তা চিহ্নিত করব নীলুফা? না, সবার আগে আমরা না, কোনোভাবে কর্তা চিহ্নিত করব না, না কেউ চিহ্নিত করব না। আমি এতক্ষণ ধরে একটা কথাই বারবার বলছি, তুমি যখন কারক নির্ণয় করবা, সবার আগে সেই বাক্যের ক্রিয়া কোনটা বা কাজ কোনটা সেটা তোমাকে নির্দিষ্ট করতে হবে, সেটা তোমার চিনতে হবে। তাহলে এখানে তোমার কাজটা কোনটা বলো? এখানে কাজ কোনটা, এখানে ক্রিয়া কোনটা? হ্যাঁ, ক্রিয়া। এখানে এই বাক্যে ক্রিয়া কোনটা? এখানে দেয়াটা হচ্ছে তোমার ক্রিয়া। যে তিনি চাল দিতেন, বেগম সাহেবা যে চাল দিতেন, এই চাল দেওয়াটাই হচ্ছে তোমার ক্রিয়া। তাহলে এখন আসো, তাহলে কে দিতেন? আমরা প্রথমেই পড়েছি কে দিতেন, তখন আমরা কি পাবো? তখন আমরা কর্তা পাবো। তাহলে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের কাকে ধরে করতে হবে? বাক্যের মধ্যে আমরা কাকে ধরবো, কাকে নির্দিষ্ট করে করব? সবার আগে আমরা এই দিতেনকে ধরে করব। তাহলে কে দিতেন? বেগম সাহেবা। তারপর হচ্ছে তোমার কি দিতেন? চাল দিতেন। তাহলে চালটা হচ্ছে তোমার কর্মসম্বন্ধ, অর্থাৎ এই যে ক্রিয়ার সাথে এটা হচ্ছে তোমার কর্মসম্বন্ধ। তারপর তিনি কিসের দ্বারা দিতেন, কিসের মাধ্যমে দিতেন? তিনি দিতেন হাতের দ্বারা। তাহলে তিনি যে হাতের দ্বারা দিতেন, তাহলে আমি প্রথমেই বলেছি যে কোনো কিছু দ্বারা বা যে উপায়ে, তাহলে এটা হচ্ছে তোমার করণ। এরপর আসো, কাদের দিতেন? কাদের দিতেন? গরিবদের দিতেন। তাহলে আমরা পড়েছিলাম যে কোনো কিছু তোমার যদি সত্য ত্যাগ করে দেওয়া হয়, তখন সেটা হচ্ছে সম্প্রদানকারক। এখন নিশ্চয়ই চালটা গরিবদের থেকে আর কেড়ে নেওয়া হবে না, তাই না? তাহলে যাদের দিতেন তারা হচ্ছে সম্প্রদানকারক। তো এখন আসো, তিনি কোত্থেকে দিতেন? তিনি দিতেন ভাড়ার থেকে। যেহেতু ভাড়ার থেকে, এটা হচ্ছে তোমার অপাদান। এরপর আসো, তিনি কখন দিতেন? আমরা পড়েছিলাম যে সময় অথবা নির্দিষ্ট বিষয়, তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে অধিকরণ। তাহলে এখানে তিনি কখন দিতেন? এখানে তিনি দিতেন প্রতিদিন দিতেন। এখন কথা হচ্ছে, এটা খুব সহজ, হ্যাঁ, এই বাক্যটা খুব সহজ। এখন যদি তোমাদের অন্যভাবে বাক্য দেওয়া হয়, যেমন অনেক সময় আসে তোমার কবিতার কোনো একটা অংশ আসে, কিংবা ধরো কোনো একটা তোমার উপন্যাসের কোনো একটা লাইন আসে যেটা হয়তো তোমার সাধু ভাষায়, কিংবা ধরো শব্দগুলো কিছুটা কঠিন, সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অর্থটা বুঝতে হবে। মানে হচ্ছে তোমার ক্রিয়াটা চিহ্নিত করতে হবে, এবং বাক্যের অর্থটা বুঝলে তুমি খুব সহজেই তুমি বিশ্বাস করে ফেলতে পারবা, বুঝতে পারবা যে ওখানে কারক যেটা নির্ণয় করতে দিয়েছে সেটা কি কারক। ঠিক আছে? এখন আসো, বিভক্তি কি? কারণ তোমাদেরকে তো শুধু কারক নির্ণয় করতে দেয় না, কারকের সাথে একটা লেজ লাগিয়ে দেয়, সেই লেজটা হচ্ছে বিভক্তি। এখন আসো, বিভক্তি কি? ধরো, আমাকে কেউ কি বলতে পারবা যে পদ কি বলো তো? পদ শব্দ এবং পদ। তা আমি তোমাদের প্রশ্ন করেছি, পদ কি? কে বলতে পারবে পদ কি? আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে তোমার পদ বলা হয়। হ্যাঁ, এখন আসো, তো প্রতিটা অর্থবোধক শব্দকে পদ বলছে, কিন্তু এর আগে কি বলেছে? এর আগে একটা কথা বলেছে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দ। দেখো, এখানে প্রতিটা শব্দের বানান কিন্তু ঠিক আছে, ছাদ, বস, মাস, শিশু, চাঁদ দেখাচ্ছেন। এরপরও দেখো তো এটা কি একটা বাক্য হয়েছে কিনা? এরপরও এটা একটা শুদ্ধ বাক্য হয়নি। কেন শুদ্ধ বাক্য হয়নি? কারণ এই শব্দগুলো যখন তোমার বাক্যে বসে, তখন এই শব্দের সাথে তোমার কি থাকে? শব্দের সাথে তোমার বিভক্তি যুক্ত হয়। এজন্য আমরা বলছি
বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে, কারণ ওই শব্দগুলোর সাথে তখন কি থাকে, তোমার বিভক্তি থাকে। যেমন এখানে ছাদের সাথে তাহলে কোন বিভক্তি যুক্ত হবে, ছাদের সাথে এ বিভক্তি যুক্ত হবে। ছাদে বসে, তাহলে বসের সাথে এ বিভক্তি যুক্ত হবে। মা, মায়ের সাথেও কিন্তু তোমার বিভক্তি আছে, সেক্ষেত্রে কোন বিভক্তি, শূন্য বিভক্তি। মা শিশুকে প্লাস কে, চাঁদ দেখাচ্ছেন, চাঁদের সাথেও তোমার শূন্য বিভক্তি। তাহলে দেখো আমরা বিভক্তি কি সেটা আশা করি বুঝে ফেলেছি। এখন আসো, বিভক্তি তো তুমি বুঝতে পেরেছো, কিন্তু তোমার আবার বিভক্তি কোনটা প্রথমা কোনটা দ্বিতীয়া সেটা তোমার জানতে হবে। সেক্ষেত্রে জানার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার টিএম করতে হবে। টিএম মানে কি, টিএম হচ্ছে ঠাড়া মুখস্থ। হ্যাঁ, যেমন প্রথমা এ অতে, দ্বিতীয়, দ্বিতীয় এবং চতুর্থী হচ্ছে কে রে। এখন আসো, দ্বিতীয় এবং চতুর্থী কেন কে রে, এটা কখন তোমার দ্বিতীয় এবং চতুর্থী ব্যবহার হবে সেটা আমাদের জানতে হবে, সেটা একটু পরেই আমরা আসছি, আলোচনা করছি। এরপর আসো তৃতীয়া, তৃতীয়া হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। পঞ্চমী হচ্ছে হতে, থেকে এবং চে। ষষ্ঠী হচ্ছে র এবং এর। সপ্তমী হচ্ছে এ, অ এবং তে। ঠিক আছে, তাহলে আমরা কারকের পাশাপাশি আমাদের আরেকটা যে বিষয় জানতে হবে সেটা কি, তাহলে সেটা হচ্ছে তোমার বিভক্তি। এখন আসো, যেটা বলছিলাম যে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তির ক্ষেত্রে তোমার কিভাবে মনে রাখবা, তুমি সবসময় মনে রাখবা সম্প্রদানে, মানে তুমি যখন কোনো কিছুর জন্য বা নিমিত্ত প্রকাশ করবা তখন সেটা অবশ্যই হবে চতুর্থী বিভক্তি, এবং সম্প্রদান কারকে তোমার কে এবং রে বিভক্তি সর্বদা চতুর্থী বিভক্তি হবে। তাহলে সম্প্রদানে সবসময় কি মনে রাখতে হবে, সম্প্রদান কারকে তোমার কে এবং রে বিভক্তি হচ্ছে সর্বদা চতুর্থী বিভক্তি। আর হচ্ছে তুমি যখন কোনো কিছুর জন্য বা নিমিত্ত কোনো কিছুর জন্য করবে তখন তুমি সেটা হচ্ছে তোমার চতুর্থী বিভক্তি। যেমন ধরো রহিমকে যেতে হবে, হ্যাঁ, এখানে কেটা কি তোমার কি মনে হয়, এখানে কি কোনো কিছুর জন্য রহিমকে যেতে হবে, বলো তো? নো, তাহলে এটা কি হবে, এটা কি তোমার চতুর্থী হবে? এটা চতুর্থী হবে না। কিন্তু তুমি যদি বলো যে রহিমকে তুমি কিছু একটা দিলে বা কলম দিলে, তখন কি হবে বলো তো? তখন সেটা চতুর্থী বিভক্তি হবে। ভেরি গুড আসিফ রহমান, থ্যাংক ইউ। তাহলে এই যে বিভক্তির যে স্লাইডটা আছে এটা কোনো কথাবার্তা নেই, এটা তোমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তুমি প্রথমত কারক নির্ণয় করতে হবে, এরপর কারক নির্ণয় করার সময় তুমি যে কারকটা নির্ণয় করবা সেটার সাথে তোমার কোন বিভক্তি আছে সেটাও তোমার জানতে হবে। তাহলে এখন আসো, আমরা একেবারে শুরুতেই চলে আসছি। প্রথম যে কারকটা আমরা পড়বো সেটা হচ্ছে কর্তৃকারক। তো আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের কারক কত প্রকার সেটা বলা হয়নি। কারক হচ্ছে তোমার 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান, করণ, অপাদান এবং অধিকরণ কারক। তো এবার একটা প্রশ্ন এসেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কোন কারকে বিশ্বাস করতেন না বা কোন কারকের সমর্থন দেননি, সেটা ছিল সম্প্রদান কারক। যদিও কারকটা আমাদের বিসিএস সিলেবাসে নেই, কিন্তু কারক থেকে তোমার 2-1বার বাদে বাকি প্রতিবারই তোমার প্রশ্ন এসেছে, এজন্য কারকটা আমাদের বেশ ইম্পর্ট্যান্ট সকলের জন্য। এখন আসো কর্তৃকারক। কর্তৃকারকটা দেখো, কে বা কারা কাজ করে। তাহলে তুমি সবার আগে কি চিহ্নিত করবা, সবার আগে চিহ্নিত করবা কাজ। হ্যাঁ, তাহলে এই কাজটা কে করছে, যেমন ধরো এখানে আহমেদ, আহমেদ তাহলে প্রেম করে, তাহলে প্রেম করার কাজটা কে করছে, আহমেদ করছে। হ্যাঁ, এই যে তোমরা ক্লাস করছো, ক্লাস করার কাজটা কে করছে, তোমরা করছো। তাহলে কে বা কারা কাজ করে এটা আমাদের জানতে হবে। এখন আমরা যদি শুধুমাত্র কে দিয়ে কোনো উত্তর দেই, শোনো, সবার আগে তোমাদের কে কি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলবা। তুমি মূল বিষয়টা বুঝতে হবে, তোমাকে মূল বিষয়টা কীরকম, যে কাজটা কে করছে এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তুমি সর্বদা বিশেষ্য বা সর্বনাম পাবা। এখন আসো, যেমন ঘোড়ায় গাড়ি টানে, আমি একেবারে কমন উদাহরণ দিয়েছি, দেখো। তাহলে গাড়ি টানার কাজটা কে করছে, গাড়ি টানার কাজটা কে করছে? খুব সহজ, এখানে কর্তা কে, কর্তা হচ্ছে ঘোড়া। ছাগলে কাঁঠাল পাতা খায়, তাহলে কাঁঠাল পাতা খাওয়ার কাজটা তোমার কে করছে? ছাগল। তাহলে এখানে ছাগল হচ্ছে কি,
ছাগল হচ্ছে তোমার কর্তা, তাই না? খুব কমন একটা উদাহরণ, আমরা ছোটবেলায় পড়েছি 9-10-এ থাকতে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। তাহলে দেখো তো এখানে কাজ কোনটা বলো তো, ক্রিয়া কোনটা এই বাক্যে? আমরা ছোটবেলায় আসলে অনেকে বুঝে না বুঝে পড়ে ফেলেছি, কিন্তু আমাদের আসলে মাথায় আনতে হবে যে ক্রিয়া কোনটা। এখানে খাওয়াটা কাজ, তাই না? এখানে খাওয়াটা মূলত কাজ। তাহলে এই খাওয়ার কাজটা কে করেছে? এই খাওয়ার কাজটা করেছে এই বুলবুলি, তাই না? বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। তাহলে এই বাক্যে বুলবুলি হচ্ছে তোমার কর্তা, তাই না? এই বাক্যে বুলবুলি হচ্ছে কর্তা। তাহলে এখন আসো তো, পুলিশ চোর ধরেছে। এখন আমাকে বলো এই বাক্যে কর্তা কোনটা বলো। সহজ, এ বাক্যে কর্তা হচ্ছে পুলিশ। এখন ডাক্তার ডাকো, এখানে কর্তা কোনটা বলো। ডাক্তার ডাকো, কর্তা কোনটা? বাহ, এই যে এখন আসো, এত সহজে যে বলে ফেললা। সাজ্জাদ, সাজ্জাদ খেয়াল করো, তুমি যে বললা ডাক্তার, হ্যাঁ, তারপর দীপ জয়া বলেছো ডাক্তার। ডাক্তার ডাকো, হ্যাঁ, ডাক্তার, ডাক্তারকে ডাকতে বলা হয়েছে, কিন্তু ডাক্তারকে ডাকবে, যেমন আমি ধরো বললাম আমার সামনে কেউ আছে, তাকে বললাম যে ডাক্তার ডাকো, হ্যাঁ, তাহলে আমিই না বললাম। ডাক্তার ডাকার কাজটা, এই যে ডাক্তারকে ডাকতে বলেছি, এই কাজটা আমি কর্তা। ধরো আমি বললাম, হ্যাঁ আমি বললাম যে ডাক্তার ডাকো, এই ক্ষেত্রে আমি কর্তা। তাহলে এই ক্ষেত্রে কি ডাক্তার কি কর্তা? ডাক্তার এক্ষেত্রে কর্তা নয়, ঠিক আছে? তাহলে যদি বলি যে ডাক্তার এসেছে, আচ্ছা ডাক্তার এসেছে না বললাম, ডাকোর জায়গায় আমি বললাম ডাক্তার ডাকে, তাহলে কি হবে কর্তাকে? সেক্ষেত্রে তোমার কর্তাটা হচ্ছে কে? সেক্ষেত্রে ডাক্তার হচ্ছে তোমার কর্তা, কারণ ডাকার কাজটা তখন কে করবে? তখন ডাকার কাজটা তোমার ডাক্তার করছে, ঠিক আছে? তো এখানে আরেকটা উদাহরণ দিয়েছি যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে তোমার সবার আগে কি চিহ্নিত করব আমরা? সবার আগে আমরা চিহ্নিত করব কর্তা, তাই না? তো কর্তাকে এখানে আসা যাওয়ার কাজটা কে করছে? আসা যাওয়ার কাজটা এই পাখি সাহেবটা করছে, তাই না? ওকে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এখন বলো এখানে কর্তা কে কে? হ্যাঁ, পাগল ছাগল। এখানে হচ্ছে পাগল এবং ছাগল হচ্ছে তোমার কর্তা, কারণ এই যে না বলার কাজটা করছে পাগল, আর এই যে খাওয়ার কাজটা কে করছে? ছাগল করছে, তাই না? তাহলে পাগল এবং ছাগল হচ্ছে এখানে কর্তা। সকলকে মরিতে হবে বলো। এখন আসো, আমরা কর্মকারকের ক্ষেত্রে আমরা একটু প্রথম যে স্লাইড ছিল, প্রথম দিকে একটা স্লাইডে বলেছিলাম কাকে, কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো। তাহলে দেখো তো এখানে কাকে বললে কি আমরা মিলে যাচ্ছে বলো তো? আজিজুল হাকিম হয় নাই, হ্যাঁ, নাই না আছে। এই যে মরে যাওয়ার কাজটা কারা করবে বলো? মরে যাওয়ার কাজটা কারা করবে? সকলে করবে। তাহলে এখানে কর্তা কে? এখানে সকল, সকলেই কর্তা এখানে। বুঝো নাই বিষয়টা? এখন আসো, তাহলে এই যে সকলকে মরতে হবে, তাহলে বলো তো এটা কোন বিভক্তি বলো? দ্বিতীয় বিভক্তি। আসিফ রহমান, থ্যাংক ইউ। টাকায় টাকা আনায়, একটু ভেবে বলো তো এখানে কোনটা তোমার কর্তা? টাকায় টাকা আনে এ বাক্যে। দেখো এখানে টাকা কিন্তু দুটো আছে, কোনটা হবে বলো? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা হবে। কেন প্রথমটা হবে বলো তো? অবশ্যই প্রথমটা হবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমটা এই কারণেই হবে, এই যে টাকা আনার কাজটা, টাকা আনার কাজটা কে করছে? টাকা করছে, ঠিক আছে? এই টাকা আনার কাজটা টাকা করছে, ঠিক এই কারণে এটা কি হবে? এটা হবে তোমার কর্তা, ওকে? 10 মিলে করি কাজ, তাহলে 10 মিলে করি কাজ কি হবে? এখানে কাজটা কারা করছে? 10 মিলে করছে, তাহলে 10 হবে তোমার এখানে
কর্তা। তাহলে আমাদেরকে যে কোনো বাক্য যখন দিবে, আমাদেরকে যে কোনো যখনই যেই বাক্যে দিক না কেন, আমরা যদি কর্তা চিহ্নিত করতে চাই, আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কাজটা কে করছে। যেমন ধরো ধরো আহমেদ কোথাও দিয়ে হাঁটতেছে, এমন সব ডাকাতেরা আসছে, ডাকাতেরা এসে ওর মাথায় লাঠি মারলো। তাহলে এই যে ডাকাতেরা যে লাঠি মারলো, তাহলে এখানে তোমার কর্তা কারা? কর্তা হচ্ছে ডাকাত। ভেরি গুড। আচ্ছা, চোরে না শুনে ধর্মের কাহিনী। চোরে না শুনে ধর্মের কাহিনী কে হবে এখানে কর্তা? এখানে কর্তা হচ্ছে চোর। চণ্ডীদাসে কয় শুনো পরিচয়। চণ্ডীদাসে কয় শুনো পরিচয়। তাহলে কর কাজটা কে করছে? চণ্ডীদাস করছে। ভেরি গুড। দেখো, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সুদর্শন উড়ে যায় ঘরে, তাহলে উড়ে যাচ্ছে কে? সুদর্শন। সুদর্শন মানে পোকা। ওকে। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। রাজার হস্ত করে, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। হ্যাঁ, এখানে চুরি কাজটা কে করছে? রাজা করছে, তাই না? রতনে রতন চিনে। রতনে রতন চিনে, বলো কি হবে? কোনটা হবে? রতন দ্বিতীয়টা না প্রথমটা? প্রথমটা। হ্যাঁ, কারণ চেনার কাজটা কে করছে? রতন করছে, তাই না? কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, বলো। হ্যাঁ, আমার, কারণ হারানোর কাজটা কে করবে? হারানোর কাজটা আমি করব, ঠিক আছে? জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায়। জেলে ভাই মাছ ধরে মেঘে, জেলে। ওকে, এটা মোটামুটি কর্তৃকারক, তাহলে সবার মোটামুটি ক্লিয়ার, তাই না? তাহলে একটু পরে বোঝা যাবে। আমরা কর্তৃকারক নিয়ে এখনো বিস্তারিত আলোচনা করি নাই। দেখো, কর্তৃকারকের প্রকারভেদটা দেখো, সেটা হচ্ছে মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং ব্যতিহারকর্তা। তাহলে আমরা এখানে 4 প্রকার পেয়েছি। মুখ্যকর্তা পেয়েছি, প্রযোজককর্তা, প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা এবং ব্যতিহারকর্তা। এখন আসো মুখ্যকর্তা। মুখ্যকর্তা কে? খুব সহজ, যে নিজেই নিজের ক্রিয়া সম্পাদন করে সেই হচ্ছে তোমার মুখ্যকর্তা। তুমি তোমার কাজটা করছো, তুমি কাপড় ধুচ্ছ, তাহলে তোমার কাপড়টা কে ধুয়ে দিচ্ছে? কেউ নিশ্চয়ই ধুয়ে দিচ্ছে না, তাহলে তুমি তোমার কাপড়টা ধুচ্ছ। তুমি তোমার পড়াশোনা করছো, তুমি তোমার কাজগুলো করছো, তাহলে তুমি তখন কি কর্তা? তুমি তখন মুখ্যকর্তা। খুব সহজ। এই যে ছেলেরা ফুটবল খেলছে, তাহলে এখানে মুখ্যকর্তা কে? মুখ্যকর্তা হচ্ছে ছেলেরা। প্রযোজককর্তা, এবার একটু খেয়াল করো, প্রযোজক এবং প্রযোজ্য এই দুটো একটু খেয়াল করো। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে পড়ার কাজটা কে করছে? আসলে পড়ার কাজটা কে করছে? কি টিচার করছে? টিচার কিন্তু করছে না। টিচার এই যে পড়ছে, স্টুডেন্টরা যে পড়ছে, এই কাজটা তিনি প্রযোজনা করছেন, ঠিক আছে? তিনি পড়াচ্ছেন, তিনি পড়ছেন না। তিনি যেহেতু পড়াচ্ছেন, তাহলে এখানে হচ্ছে শিক্ষক হচ্ছে তাহলে কি কর্তা? শিক্ষক হচ্ছে তোমার প্রযোজককর্তা। প্রযোজককর্তা তাহলে কি? মূল কর্তা। যখন তোমার অন্যকে কোনো কাজে নিয়োজিত করে সেটা হচ্ছে তোমার প্রযোজককর্তা। তাহলে এখানে মূল কর্তা মানে শিক্ষক, তিনি অন্যদের একটা কাজে নিয়োজিত করেছেন, অর্থাৎ ছাত্রদেরকে ব্যাকরণ পড়ানোর কাজে নিয়োজিত করেছেন, ঠিক আছে? এখন আসো, যদি শিক্ষক এখানে প্রযোজককর্তা হয়, তাহলে তোমার প্রযোজ্যকর্তাকে? প্রযোজ্যকর্তা হচ্ছে খুবই সহজ, স্টুডেন্ট অর্থাৎ ছাত্ররা। যেমন আসো, অনেকে যে আমি যখন আমি স্টুডেন্টদেরকে এটা বলতাম, তো ওরা আমাকে দুষ্টামি করে বলতো যে ম্যাডাম আপনিও তো পড়তেছেন। হ্যাঁ, ওদেরকে কোনোভাবে এটা যতবারই বলতাম না কেন, না আমি তো পড়াচ্ছি, বলতো না আপনি তো আমাদের সাথে সাথে পড়তেছেন। তখন আমি তাদেরকে এই উদাহরণটা দিতাম, দেখো তো, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, তো এক্ষেত্রে কি রাখাল কি খাচ্ছে ঘাসটা? রাখাল তো খাচ্ছে না, তাই না? তার মানে রাখাল কাজটা প্রযোজনা করছে, সে কাজটা দেখছে, সে কাজটা দেখছে। তাহলে রাখাল এখানে কি কর্তা? রাখাল এখানে হচ্ছে কি কর্তা, বলো? রাখাল প্রযোজক, আর গরু কি হবে? গরু তাহলে প্রযোজ্য। ওকে, গরু হচ্ছে প্রযোজ্য। ব্যতিহারকর্তা খুব সহজ। ধরো তোমার ক্রিয়া একটা, তুমি ধরো একটা বাক্যের ক্রিয়া চিহ্নিত করলা, একটা ক্রিয়া,
কিন্তু সেই কাজটা তোমার করছে দুইজন মিলে, তখন সেটা কি হবে বলো তো? সেই দুজনকে তুমি কি বলবা? সেই দুজনকে বলবা ব্যতিহার কর্তা। কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। তাহলে এক জাতীয় ক্রিয়া মানে একই ক্রিয়া সম্পাদন করবে। হ্যাঁ, যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে ক্রিয়া কোনটা? এর বাক্যে ক্রিয়াটা চিহ্নিত করো আগে। এর বাক্যে ক্রিয়া হচ্ছে তোমার খাওয়াটা। হ্যাঁ, এর বাক্যে ক্রিয়া হচ্ছে তোমার খাওয়াটা। তাহলে কে খায়? এখন তুমি যদি শুধু বললো বাঘে খায়, হবে? হবে না। এখানে দুজনই খাচ্ছে, তোমার মহিষও খাচ্ছে। তাহলে বাঘ এবং মহিষ যেহেতু খাচ্ছে, তাহলে আমি এখানে এই ক্রিয়ার কয়টা কর্তা পাচ্ছি? কয়টা কর্তা পাচ্ছি? এখানে আমি দুটো কর্তা পাচ্ছি, এবং সেই দুজন কর্তা তোমার একই ক্রিয়া সম্পাদন করছে কিনা বলো তো? একই ক্রিয়া সম্পাদন করছে। তাহলে এই দুটো কর্তাকে আমরা কি বলবো? এই দুটো কর্তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। হ্যাঁ, যেমন ধরো এখানে আসিফ রহমান আছে। হ্যাঁ, তো ধরো আসিফ রহমান তার গার্লফ্রেন্ড সহ রিক্সা দিয়ে ঘুরছে, আচ্ছা না, ফুচকা খাচ্ছে। তাহলে আসিফ রহমান আর রূপা, ধরো ওর হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে রূপা, তাহলে আসিফ এবং রূপা ফুচকা খাচ্ছে। তাহলে বলো তো, এই যে ফুচকা খাচ্ছে, এখানে ব্যতিহার কর্তা কে বলো তো? এই ধরো আসিফ, এই যে আসিফ আর তোমার কে? আসিফা না, রূপা বললাম। এই দুজন তোমার কি খাচ্ছে? ফুচকা খাচ্ছে। এখানে ক্রিয়া কোনটা? আসিফ আর জিএফকে তো এখন মনে হয় গফ বলে, তাই না? আচ্ছা, তো এবং আসিফ এবং রূপা হচ্ছে তোমার এখানে ব্যতিহার কর্তা। তাহলে ব্যতিহার কর্তার বিষয়টা বুঝছো? আসিফের সাথে নাজমুন হবে না? আচ্ছা, জানা গেল তাহলে, ভালো। আহমেদ মাসুম একটা চাইলে নিজে নিজে বলতে পারো কি হবে আহমেদ মাসুমের সাথে। তাহলে ব্যতিহার কর্তা খুবই সহজ। তাহলে আমরা 3টা কর্তা পড়ে ফেলেছি অলরেডি, তাই না? সরি, 4টা কর্তাই আমরা অলরেডি পড়ে ফেলেছি। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য এবং ব্যতিহার কর্তা। আশা করি কোনো সমস্যা হবে না। এখন আসো, আচ্ছা এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে রাজায় রাজায় লড়াই। তো রাজায় রাজায় যখন লড়াই লাগে, নিশ্চয়ই একজন রাজা নিশ্চয়ই খালি কিল ঘুষি দিতে পারে না, বা একজন রাজা খালি গুলি চালাতে পারে না। রাজার সাথে রাজা, নিশ্চয়ই এই লড়াইটা কয়জনের মধ্যে হচ্ছে? তোমার দুজনের মধ্যে হচ্ছে। হ্যাঁ, দুজন। ওই যে জামাই, এখানে তুমি চুলাচুলিও বলতে পারো, যে জামাই বউ চুলাচুলি। হ্যাঁ, অথবা হলে অনেক সময় হয়, মেয়েদের হলে। যাই হোক, বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি, এইটা খুব ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করো। বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 রকম হতে পারে। মানে তুমি কিভাবে কথা বলছো সেটার উপর ভিত্তি করে কত রকম হতে পারে? 3 রকম হতে পারে। আমরা একটু আগে কিন্তু 4 রকম অলরেডি পড়ে ফেলেছি, তাই না? 4 প্রকার পড়ার পরে এখন আবার 3 প্রকারে আসছি, মানে তোমাদেরকে শান্তি দেওয়া হবে না। ওকে, তো দেখো, কর্মবাচ্যের কর্তা, এক্ষেত্রে তোমার কর্ম কি সেটা জানতে হবে, ঠিক আছে? তো এখানে কি হবে? এখানে হচ্ছে তোমার কর্মপদের, আচ্ছা ছোটবেলা যেটা হতো সেটা হচ্ছে কর্ম মানে, আচ্ছা কর্ম মানে কি বলো? ইংলিশে বলো, তাহলে বুঝবা, খুব সহজ। কর্ম কি? এই তো, সবাই ভুল, এই একজন শুধু আজিজুল হাকিম ঠিকভাবে বলেছে, তানজিমা ঠিকভাবে বলেছে। ছোটবেলায় আমরা কর্মটাকে, মানে আমরা বলি না কাজকর্ম, তো এটাকে আমরা সবাই কি ভাবতাম? ক্রিয়া ভাবতাম। এটা ক্রিয়া না, এটা হচ্ছে অবজেক্ট। এটা কি? অবজেক্ট। কর্ম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, যেমন ধরো সে ফুল তোলে, তাহলে সে কি তুলে? সে কি তুলে? ফুল তুলে। তো এখানে ফুলটা কি বলো তো? এখানে ফুলটা কি? ফুল হচ্ছে তোমার অবজেক্ট বা কর্ম, ঠিক আছে? হ্যাঁ, অবজেক্ট বা কর্ম। তাহলে সে ফুল তুলে, তাহলে কর্মটা কি বুঝছো? তার মানে কর্মটা কিন্তু ক্রিয়া না, মানে কাজ না। মানে আমরা যে বলি কাজকর্ম, সেই কর্ম না। ওকে, এইটা বুঝলেই হবে। কারণ এই কর্মের সাথে অনেকে ঝামেলা তৈরি করে ফেলে, কিসের সাথে? ক্রিয়ার সাথে, মানে শব্দটার কারণে, ঠিক আছে? তো সেটা তোমরা করবা না। তো এখন আসো, কি বলছে? কর্মপদের প্রাধান্যসূচক বাক্য, কর্মবাচ্যের কর্তা। একটু খেয়াল করো, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। খেয়াল করো তো, এখানে ওই যে আমরা যে প্রথমে বলেছি যে কে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাবো, দেখো তো কে দ্বারা প্রশ্ন করে কর্তৃকারক পাও কিনা। কে ধৃত হয়েছে? ধৃত মানে হয়েছে ধরা হয়েছে। কাকে ধরা হয়েছে? চোরকে ধরা হয়েছে। তাহলে এই বাক্যে বলো তো কর্তা কে? এ বাক্যে কর্তা কে?
ভেরি গুড। এ বাক্যে কর্তা হচ্ছে তোমার পুলিশ। কেন পুলিশ? চোর ধরার কাজটা কে করেছে? চোর ধরার কাজটা করেছে তোমার পুলিশ। চোরকে তো ধরেছে, হ্যাঁ, তাহলে তো চোরের কোনো কাজ নাই এখানে। তাহলে কাকে ধরেছে? কাকে ধরেছে? চোরকে ধরেছে। বাক্যটা তো এভাবেও লেখা যেত, তাই না? পুলিশ চোর ধরেছে, পুলিশ চোর ধরেছে। তখন কে প্রাধান্য পেত বলো তো? কে প্রাধান্য পেত? তোমরা যখন বাচ্চা পড়বা তখন দেখবা, তখন পড়ানো হবে তোমাদেরকে, তখন পুলিশ প্রাধান্য পেত যদি বলতাম পুলিশ চোর ধরেছে। কিন্তু আমি এখানে কি বলছি, বাক্যটাতে কি বলা হয়েছে? পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। তাহলে এখানে এই যে ক্রিয়ার সাথে কে প্রাধান্য পাচ্ছে বলো তো? কর্ম প্রাধান্য পাচ্ছে, চোর প্রাধান্য পাচ্ছে। চোর তো এখানে কর্ম, তাই না? তাহলে যেহেতু কর্ম প্রাধান্য পাচ্ছে, এখানে আমরা বলছি কর্মপদের প্রাধান্যসূচক বাক্য। এই জন্য এই পুলিশকে আমরা কি বলছি? কর্মবাচ্যের কর্তা। বুঝতে পেরেছো? এখানে কর্তাটা মূলত কে? কর্তাটা মূলত এখানে হচ্ছে পুলিশ। ঠিক আছে, এখন এই বাক্যটাকে তুমি যদি বলতা কে কে ধরা খাইছে, এখন কে দিয়ে তুমি উত্তর পেয়ে গেছো, হবে? হবে বলো তো? কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না। তাহলে কর্তার কর্তৃকারকের ক্ষেত্রে একটা কথাই মনে রাখবা, কাজটা কে করেছে। কি মনে রাখবা? কাজটা কে করেছে। যেমন এই কাজটা করেছে তোমার পুলিশ। এটা বুঝতে পেরেছো? কর্মবাচ্যের কর্তাটা। ওকে, দেখো এরপর আসছে ভাববাচ্যের কর্তা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার ক্রিয়ার প্রাধান্য সূচক এবং এখানে কোনো কর্ম নাই। দেখো, আমার যাওয়া হবে না, কি বলছে? আমার যাওয়া হবে না। হ্যাঁ, তো কার যাওয়া হবে না? আমার। এখানে বলছে না যে আমি যাব না, এখানে কাকে প্রাধান্য দিচ্ছে? কিসের প্রাধান্য থাকছে এখানে? এখানে তোমার না, আমার যাওয়া হবে না, আমি যাব না বললে নাই। আমি যাব না বললে তখন তোমার কর্তা প্রাধান্য পেত। এখানে হচ্ছে যাওয়াটা প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ এখানে তোমার ভাব পাচ্ছে, সে কথাটা বলেছে ক্রিয়ার প্রাধান্য সূচক। হ্যাঁ, এজন্য তোমার এটাকে বলা হচ্ছে ভাবপাত্রের কর্তা। বুঝতে পেরেছো বিষয়টা? এরপর আসো কর্ম কর্তৃবাচ্যের কর্তা। খেয়াল করো, বাক্যে কর্মপদটা কি হবে? কর্তৃস্থানীয় হবে। হ্যাঁ, আমি বললাম সে বাঁশি বাজায়, আসিফ বাঁশি বাজায়। তো আসিফ যদি বাঁশি বাজাতো সেক্ষেত্রে আসিফ কি হতো বলো তো? আসিফ আসিফ যদি বাঁশি বাজাতো সেক্ষেত্রে কি হতো? আসিফ হতো কর্তা, আর বাঁশি কি হতো বলো তো? বাঁশি, তখন বাঁশিটা কি হতো? কর্ম হতো। কিন্তু এখানে দেখো, সে কর্মটাই কার স্থানটা দখল করে রেখেছে? কর্মটাই বাঁশি, এখানে বলছে বাঁশি বাজে, অর্থাৎ বাঁশি নিজে নিজে বাজে। ধরো ঘড়ি চলে, হ্যাঁ, ঢোল বাজে, ঢোল বাজে, ঘড়ি চলে, ঘড়িকে নিশ্চয়ই কেউ চালায় দিচ্ছে না, ঘড়িকে নিশ্চয়ই কেউ চালিয়ে দিচ্ছে না। হ্যাঁ, কর্তা স্থানটা দখল করেছে। বাঁশি বাজে, তারপর হচ্ছে তোমার শঙ্খধ্বনি বাজে, কিংবা ধরো ঘড়ি চলে, হ্যাঁ, পানি পড়ে। তাহলে এখানে এই বাঁশি বাজেটা তোমার কি? কর্ম কর্তৃবাচ্যের কর্তা। বুঝতে পেরেছো বিষয়টা? ওকে, তাহলে আমরা অলরেডি কি কি পড়ে ফেলেছি। আমরা তোমার কর্তৃকারক কি সেটা আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর হচ্ছে তোমার কর্তৃকারকের প্রকারভেদগুলো পড়ে ফেলেছি আমরা অলরেডি। মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্য, আর হচ্ছে ব্যতিহারকর্তা। এছাড়াও আমরা প্রকাশভঙ্গি অনুসারে 3 প্রকার পড়েছি। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি কর্মকারকে। দেখো, যাকে আশ্রয় করে কাজ করা হয়, কিবা কাকে, হুম হোয়াট দিয়ে আমরা এটা বুঝতে পারি, তার মানে কর্মকারক। তাহলে আমরা প্রথমে কি দিয়ে, আমরা যে স্লাইডটা ছিল আমাদের, আমরা বলেছিলাম যে আমরা যদি ক্রিয়াটা চিহ্নিত করতে পারি, আমরা কোন প্রশ্নটা করব? কি এবং কাকে, কি এবং কাকে। তো সব সময় কিন্তু সেটা নয়, তাহলে আমাদের মূল বিষয়টা বুঝতে হবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে কর্তা তোমার যাকে আশ্রয় করে কাজটা করবে সেটাই হচ্ছে তোমার কর্মকারক। ঠিক আছে, তো দেখো মেয়েটি ফুল তুলছে, তো এখানে কর্তা কে? এখানে কর্তা হচ্ছে মেয়েটি। তো এই যে মেয়েটি তুলছে, হ্যাঁ, কাজ করছে, তার আশ্রয়টা কি? সে কি কাজ করছে, কি করছে সে? এখানে হচ্ছে ফুল তুলছে, তাহলে ফুলটা কি তোমার? ফুলটা হচ্ছে কর্মকারক।
এখন আসো, মেয়েটা তো ফুল তুলছে, যদিও ছোট্ট একটা মেয়ের ছবি দিছি। যদি বড় কোনো মেয়ে হইতো তাহলে বলতে পারতাম আর কি যে আসিফকে দিবে অথবা আহমেদকে দিবে, তাই না? কর্মকারক দেখো, ভাইয়া বই পড়ে, তাহলে এই যে ভাইয়া পড়ছে, কি পড়ছে? বই পড়ছে। এখন যদি আমার এখানে বইয়ের জায়গায় কি দেওয়া দরকার ছিল, আমার দরকার ছিল ফেসবুক পোস্ট পড়ে, তাই না? একেবারে খুব কি হতো, সামঞ্জস্যপূর্ণ হইতো, তাই না? দেখা যাচ্ছে বই পড়ার চাইতে এখন সবচেয়ে বেশি মানুষ ফেসবুকের পোস্টগুলো বেশি পড়ে এবং সেটাতেই তোমার সময়টা বেশি দিচ্ছে। তাহলে এখানে ভাইয়া হচ্ছে কর্তা আর বই হচ্ছে তোমার কর্ম। একদম সহজ সহজ উদাহরণ দিচ্ছি, কিন্তু একটু পরেই কষ্ট না লাগলেই হচ্ছে। দেখো, কর্ম হচ্ছে দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, খেয়াল করো। বস মেয়েটিকে কলম দিলেন, এখানে কাজ কোনটা? আচ্ছা শোনো, বস কিন্তু অবিবাহিত ছিল, বিবাহিত ছিল না, ঠিক আছে? মেয়েটাও অবিবাহিত ছিল, তোমরা আবার অন্য কিছু ভেবে নিও না, ওকে? হ্যাঁ, তো এখানে বস মেয়েটাকে যে কলম দিছে, ফুল দেয় নাই, কলম দিছে, ভালো কিছু দিছে, ঠিক আছে? তো বস এখানে কে দেয়ার কাজটা কে করেছে? হ্যাঁ, সাথে আংটি, এই যে আংটি নিয়ে আসছে। যাই হোক, আংটির কথার, আংটিটা একটু পরে, প্রথমে কলম দিবে, এরপর ফুল, আস্তে ধীরে আংটির দিকে যাবে আর কি। তো এখানে কে দিয়েছে কলমটা? কাজটা কে করেছে? তোমার কাজটা করেছে বস, কর্তা হচ্ছে বস। কিন্তু আমরা এখন কিন্তু কর্তা পড়ছি না, আমাদের কর্তৃকারক শেষ। আমরা কোথায় চলে এসেছি? আমরা কর্মকারকে চলে এসেছি। তো কর্মকারকে যেহেতু চলে আসছি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত বস কি দিয়েছেন? কলম দিয়েছেন। কাকে দিয়েছেন? মেয়েটিকে দিয়েছেন। তাহলে এই যে দেয়ার কাজটা এই দুটো বিষয়কে আশ্রয় করে হয়েছে, ঠিক আছে? মেয়েটা এবং কলম। এই যে একটু আগে আমরা পড়লাম মুখ্য এবং মুখ্য কর্ম পড়েছি, আরেকটা কি পড়েছি? গৌণ কর্ম পড়েছি। তো এখানে দেখো তো, বস্তুবাচক কোনটা আর প্রাণীবাচক কোনটা বা ব্যক্তিবাচক কোনটা? এখানে হচ্ছে বস্তুবাচক হচ্ছে কলম। তাহলে বস্তুবাচক যেটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মুখ্য কর্ম। আর যেটা তোমার ব্যক্তিবাচক, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো গৌণ কর্ম। ওকে, তাহলে গৌণকর্ম আর মুখ্য কর্মের মধ্যে আর কোনো পার্থক্য বা কোনো সমস্যা হবে কি মনে হয়? যেমন ধরো, আচ্ছা, তোমার মেয়েটার নাম ধরো রূপা। তো ধরো রূপা তোমার ধোপাকে কাপড় ধুতে দিল। হ্যাঁ, অবশ্য মেয়েরা মেয়েদের কাপড় ধোয়, ছেলেরা এক্ষেত্রে বেশি দুষ্ট, নিজেরা নিজেদের কাপড় কম ধোয়। হ্যাঁ, তো ধরো আহমেদ, আহমেদ ধোপাকে কাপড় ধুতে দিল। তাহলে এখানে আহমেদ, আহমেদ ধোপাকে, আহমেদ একটু বেশি পড়াশোনা করতেছে, তো কাপড় ধোয়ার তার কি সময় নেই, কাপড় ধুতে দিল। এখন আমাকে বলো তো, এখানে কর্তাকে, কর্তাকে বলো তো? কর্তা হচ্ছে আহমেদ। হ্যাঁ, আমরা যেহেতু কর্ম পড়ছি, তাহলে এখানে কর্ম কি কি বলো তো? কর্ম কি একটা না দুটো আছে এখানে? এখানে কর্ম কয়টা আগে সেটা বলো। এখানে কর্ম দুইটা, ধোপা এবং কাপড়। তাহলে ধোপাকে দিয়েছে, কি দিয়েছে? কাপড় দিয়েছে। তাহলে কাপড় এখানে কি কর্ম? কাপড় এখানে কি কর্ম? কাপড় এখানে হচ্ছে তোমার মুখ্য কর্ম। আর ধোপা হচ্ছে কি কর্ম? ধোপা হচ্ছে খুব সহজ, যেহেতু ধোপা কি কোনো প্রাণী তো নাকি, যেহেতু ব্যক্তিবাচক, সেহেতু ধোপা হচ্ছে তোমার গৌণ কর্ম। ওকে, আশা করি গৌণ কর্ম মুখ্য কর্মে তোমাদের সমস্যা হবে না। এখন আসো কর্মকারকের প্রকারভেদ, খালি মাথা আউলে না গেলে হলো। সকর্ম ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম, দেখো মানে কি, সেখানে কি থাকবে? সেই ক্রিয়াটার কি থাকবে? কর্ম থাকবে। প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য ও বিধেয়। তাহলে আমরা এখানে চার প্রকার পেয়েছি। সেই চার প্রকার একটু খেয়াল করো। আমি বললাম, নাসিমা হাসে, নাসিমা হাসে। হুম, অথবা ধরো সৈয়দা মাজরিহা হাসে। এই বাক্যে একটা পূর্ণ বাক্য হয়েছে কিনা সেটা বলো। হ্যাঁ, প্রাণীবাচক সবসময় কি বললাম? মুখ্য কর্ম কি না? আমি একটু আগে কি বলেছিলাম?
মুমতাজ সুমো। বস্তুবাচক যেটা সেটা হচ্ছে তোমার মুখ্য কর্ম, আর হচ্ছে তোমার ব্যক্তিবাচক যেটা সেটা হচ্ছে গৌণ কর্ম। আর যেটা তোমার বস্তুবাচক যেমন কলম, তারপর কাপড়, যেগুলো বস্তু সেগুলো হচ্ছে তোমার মুখ্য কর্ম। আর যেগুলো হচ্ছে যেটা হচ্ছে তোমার ব্যক্তিবাচক যেমন আমাকে, ধোপাকে, বাবাকে, হ্যাঁ, বা যে কাউকে তোমার যখন ব্যক্তিবাচক হবে তখন সেটা হচ্ছে গৌণ কর্ম। সুমো। আচ্ছা, এ বাক্যে আসো। এ বাক্যে নিয়ে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে নাসিমা হাসে। হ্যাঁ, এই বাক্যের মধ্যে তোমার কর্ম কি বলো? এখানে ক্রিয়া কোনটা আগে সেটা বলো। ক্রিয়া হচ্ছে খুব সহজ, হাসে। তাহলে এখানে দেখো তো কর্ম আছে কি না, কর্ম আছে কি না। কি হাসে, কাকে হাসে, আছে? কি হাসে বা কাকে হাসে? নাই। নাই যেহেতু এই ক্রিয়াটাকে আমরা কি বলবো জানো? এই ক্রিয়াটাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। কি বলবো? অকর্মক ক্রিয়া। মানে এই ক্রিয়াটার কি নাই? এটি এটা কর্ম নাই। ওকে, তাহলে দেখো তো নাসিমা ফুল তুলছে। এখানে তোলাটা কি বলো তো? তোলাটা হচ্ছে ক্রিয়া। দেখো তো এই ক্রিয়াটার কর্ম আছে কি না। কি তুলছে? কি তুলছে? ফুল তুলছে। তাহলে সকর্ম ক্রিয়ার কর্ম, তাই না? এই ক্রিয়াটার কি আছে? কর্ম যেহেতু আছে তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সকর্মক। হ্যাঁ, যার অবজেক্ট নাই সেটা হচ্ছে অকর্মক, আর যার অবজেক্ট আছে সেটাই হচ্ছে সকর্মক। সেই ক্ষেত্রে আহমেদ তোমার বানানটা ঠিক করতে হবে, যার বর্গীয় দিয়ে হবে না। ঠিক আছে। প্রযোজক ক্রিয়ার কর্ম দেখো, ছেলেটিকে বিছানায় শোয়াও। একটা একটা জিনিস দেখো তো, এই বাচ্চাটা কি নিজে নিজে শুয়েছে? হ্যাঁ, এই বাচ্চাটা নিজে নিজে শোয়নি। তাহলে এই কাজটা কে করেছিল? এই কাজটা, এই যে ছেলেটিকে বিছানায় শোয়ানোর কাজটা কে করেছিল? অন্য কেউ করেছিল। মা করেছিল, মাসি, পিসি, দাদি কেউ করেছিল, নানি করেছিল হয়তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ছেলেটিকে, হ্যাঁ, তোমাদের বউ করেছিল তোমাদের বাচ্চার ক্ষেত্রে। ঠিক আছে, কামরুল ইসলাম। তো কামরুল ইসলামের ছেলে, তো কামরুল ইসলামের ছেলেকে শোয়াই দিয়েছে কে? তার বউ। হ্যাঁ, কেন কামরুল, তুমি নিজেও তো শোয়াইতে পারো বাচ্চাটাকে। মাঝে মধ্যে বাচ্চাদের টেক কেয়ার ছেলেরা যারা আছো তারাও করবা। ঠিক আছে, ঘরের কাজকর্ম, বাচ্চাদের দেখাশোনা খালি বউদের উপর দিয়ে রাখবা না। ওকে, তো দেখো ছেলেটিকে বিছানায় শোয়াও। তাহলে এই যে কাকে শোয়াচ্ছে? ছেলেটিকে শোয়াচ্ছে। তাহলে এই কাজটা হচ্ছে প্রযোজনা করছে কে? প্রযোজনা করছে বাচ্চাটাকে যে শোয়ানোর কাজ করছে তিনি। তাহলে এটা হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়ার কর্ম। ওকে, সমধাতুজ কর্ম। দেখো আপা একদম আরাম করে ঘুম ঘুম দিচ্ছে। তো তোমাদের মধ্যে যারা আছো, এই যে যারা ক্লাস করছো মনোযোগ দিয়ে, তারা কিন্তু খুব ভালো কাজ করছো। হ্যাঁ, একদম শুরু থেকে ক্লাসগুলো করছো, মনোযোগ দিচ্ছ, তারপরে কাহুত খেলবা, গুগল ফর্মের প্রশ্ন সলভ করবা। কিন্তু অনেকে আছে একদম ঠিক এভাবে ঘুমাইতেছে আরাম করে। এরপর ওরা কি করবে জানো? ওরা কি করবে, আমরা একেবারে পরীক্ষার আগে আগে ক্র্যাশ ব্যাচ দিব। সেই ক্র্যাশ ব্যাচে এসে জয়েন করবে। এরপর বলবে আমার 70টা হয়েছে এক মাসে, আমার 30টা হয়েছে, সরি 80টা হয়েছে এক মাসে। তো সেক্ষেত্রে তোমরা এগিয়ে আছো যারা ক্লাস করছো, যারা ক্লাস করবে সামনে। হ্যাঁ, তোমরা মোটামুটি কয়েক মাস যদি ভালো একটা প্রস্তুতি নাও, ইনশাল্লাহ দেখবা যে তোমাদের প্রিলি কেউ ঠেকাতে পারবে না। এমন হাসি দিয়ে কেটা ঘুমাই, সিরিয়ালে ঘুমাই। হ্যাঁ, তো দেখো সমধাতুজ কর্ম একটু খেয়াল করো। খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক পড়া পড়েছি। হ্যাঁ, ধরো টানা একদম পড়া দিল। খুব এক পড়া পড়েছি, পড়া পড়েছি। অথবা ধরো এখানে সৈয়দা মাজরেহার বিয়ে, তো সবাই আমাদেরকে দাওয়াত দিল এবং খুব মজা হয়েছিল রোস্টটা। তা আমরা কি বললাম? খুব এক খাওয়া কি খেয়েছি। হ্যাঁ, এখন আসো তো, আমি যখন তোমাদের প্রকৃতি প্রত্যয় পড়াবো তখন আরও বেশি একটু ইজি হবে। এখন তারপরও দেখো, এই যে খুব এক ঘুম ঘুমিয়েছি, এই বাক্যে তোমার ক্রিয়া কোনটা? যদিও আমরা এখন কর্ম পড়ছি, কিন্তু আমি তোমাদেরকে বলেছি সবার আগে আমাদের ক্রিয়াটা চিহ্নিত করতে হবে। তাহলে এ বাক্যে তোমার ক্রিয়াটা কোনটা? ঘুমিয়েছি। কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি। ওকে, হ্যাঁ সাজ্জাদ। তাহলে ঘুম যে ঘুমিয়েছি, তাহলে এখানে ঘুমটা কি? ঘুম হচ্ছে তোমার কর্ম। এই যে ঘুম ঘুমিয়েছি, ঘুম হচ্ছে তোমার কর্ম। এখন আসো,
সমধাতুজ কর্ম। ধাতু, ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল। যেমন ধরো পড়া, পড়ার মূল কোনটা বলো তো? পড়ার মূল হচ্ছে পর, পর। তারপর ধরো খেলা, খেলার খেলার মূল কি? খেল। ওকে, তাহলে এটা হচ্ছে প্রকৃতি। আর পরের সাথে যদি আ যুক্ত হয় সেটা হচ্ছে তোমার প্রত্যয়। তাহলে দেখো এটা হচ্ছে তোমার এই যে ক্রিয়ামূল। পড়া একটা ক্রিয়া, ক্রিয়ার মূল পর। ক্রিয়ামূলকে আমরা বলছি কি? ধাতু। ওকে, ক্রিয়ামূলকে আমরা বলছি ধাতু। এখন দেখো, খুব এক ঘুম, ঘুমিয়েছি, এই ক্রিয়ার মূলটা তাহলে কি? ঘুম। আবার কর্মের মূলটা কি তোমার? কর্মের মূলটা হচ্ছে ঘুম, কর্মের মূলটাও হচ্ছে ঘুম। তাহলে দেখো তো, ক্রিয়া এবং কর্ম দুটোরই মূল অর্থাৎ ধাতু একই কিনা? দুটোরই ধাতু একই কিনা? আমার কথাটা বুঝতেছো? মানে ক্রিয়ার ধাতু এবং কর্মের ধাতু একই কিনা? একই। যেমন খুব এক খাওয়া, খেয়েছি, হ্যাঁ, খা, খা ধাতু। খুব এক পড়া, পড়েছি, পর ধাতু। খুব এক, যেমন বাংলাদেশ ক্রিকেট দল কি হয়? খুব এক খেলা খেলছে, তাই না? একদম সেই সবার খুব মন খুশিতে ভরে গেছে, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখে, তাই না? তাহলে এই যে খুব এক খেলা খেললো, হ্যাঁ, আচ্ছা সেটা মাঠে খেলছে না বাহিরে খেলছে জানি না, এই যে খুব এক খেলা খেললো, হ্যাঁ, খুব এক হারা হেরেছে, হ্যাঁ, তাহলে এখানে হার, এই যে হারা হেরেছে, তাহলে হার মানে হচ্ছে ক্রিয়ার এবং কর্মের তোমার ধাতু যদি একই হয় সেটাকে আমরা বলবো সমধাতুজ কর্ম। তাহলে এখানে সমধাতুজ কর্ম কি? ঘুমিয়েছি না ঘুম, কোনটা? এখানে সমধাতুজ কর্ম হচ্ছে ঘুম। ভেরি গুড, ঘুমিয়েছি তো ক্রিয়া, তাই না? ওকে, উদ্দেশ্য এবং বিধেয় মানে দুটোই হচ্ছে তোমার কর্ম। কিরকম কর্ম? দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। আচ্ছা এখানে কর্তা কোনটা বলো তো? এ বাক্যে কর্তা কোনটা? কর্তা চিনতে পারলে বাকিগুলোও চিনতে পারবা সহজে। মোরা, কারণ এখানে বলার কাজটা কারা করি? আমরা করি। হ্যাঁ, তাহলে কাকে বলি? কাকে বলি কি বলি দুইটোই কর্ম কিনা দেখো তো? দুটোই কর্ম, উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম, দুটোই কর্ম। কাকে বলি? দুধকে বলি কি বলি? দুগ্ধ বলি। হলুদকে বলি হরিদ্রা। তাহলে দুধকে দুগ্ধ দুটোই হচ্ছে, তাহলে দুধকে উদ্দেশ্য করে বলছি কি বলছি? দুগ্ধ বলছি, তাহলে দুগ্ধ হচ্ছে বিধেয়। তাহলে হলুদকে, হলুদকে উদ্দেশ্য করে কি বলছি? হরিদ্রা বলছি। তাহলে হলুদকে হচ্ছে তোমার উদ্দেশ্য আর হরিদ্রা হচ্ছে তোমার বিধেয়। তাহলে এখন আসো, এটা খুব সহজ। কীরকম সহজ? যেমন সাজ্জাদ মাহমুদ, সাজ্জাদ মাহমুদ, তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে নীলা। কি নাম? নীলা। হ্যাঁ, নীলাকে সে কী ডাকে বলো তো? নীলাকে সে ধরো বাবু ডাকে। হ্যাঁ, তাহলে নীলাকে, তাহলে নীলাকে বাবু ডাকা হয়। তাহলে এখানে এই যে বলো সাজ্জাদ নীলাকে বাবু ডাকে, তাহলে এখানে নীলা কি বলো তো? কর্ম তো বুঝছি, উদ্দেশ্য কর্ম। আর বাবু কি? বাবু হচ্ছে বিধেয় কর্ম। যেমন ধরো আমার মেয়ে প্যারিস, হ্যাঁ, প্যারিসকে ধরো আমরা মিষ্টি ডাকি, মিষ্টু ডাকি আমরা বাসায়, হ্যাঁ, মিষ্টি বাবু ডাকি। তাহলে প্যারিসকে মোরা কি ডাকি? প্যারিসকে মোরা মিষ্টি বাবু ডাকি। তাহলে এখানে কোনটা কি বলো তো? এখানে হচ্ছে প্যারিস হচ্ছে তোমার উদ্দেশ্য, প্যারিসকে কি ডাকি? মিষ্টি বাবু ডাকি। মিষ্টি বাবু হচ্ছে তোমার বিধেয়। বুঝছো বিষয়টা? উদ্দেশ্য এবং বিধেয় সারা জীবন হয় কি? যেটা হয়, হ্যাঁ, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, যেমন তোমার ইংলিশ যখন পড়াই সবাই সাথে সাথে একটা বাক্য দিয়ে দেয় যে আই গো টু স্কুল। তো উদ্দেশ্য বিধেয়ের ক্ষেত্রে সারা জীবন শুধু দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা, এই কি উদাহরণ, এই কি উদাহরণ, তাই না? হ্যাঁ, প্যারিস হচ্ছে উদ্দেশ্য, মিষ্টি হচ্ছে বিধেয়। ভেরি গুড শোয়েব মাহমুদ। তাহলে আমরা দেখো, আমরা মোটামুটি কর্ম যে পড়ছিলাম, কর্মের বিষয়টা বুঝছো যে সকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, সমধাতুজ কর্ম এবং উদ্দেশ্য বিধেয়। এখানে কারো কোনো অসুবিধা আছে? আমার মনে হয় কারো কোনো অসুবিধা নাই, তাই না? নেক্সট আসো, কোথায় চলে এসেছি? সম্প্রদান কারক। আচ্ছা এখানে আমি আরও কিছু উদাহরণ তোমাদের দেই, হ্যাঁ, উদাহরণ দেই। তো উদাহরণ দিলে আর একটু ইজি হবে তোমাদের জন্য। দেখো, যেমন আমি বললাম যে তোমাদেরকে যেটা বলেছিলাম
যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলেই যে তুমি উত্তরটা পেয়ে যাবা এমন না। যেমন আমি একদম প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম যে রহিমকে যেতে হবে, রহিমকে যেতে হবে, এটা নিয়ে তোমরা তখন আবার প্রশ্ন করেছিলা। তাহলে দেখো তো, আমি যদি বলি কাকে যেতে হবে, রহিমকে, তাহলে কাকে কি তোমার এখানে কি কর্মকারক রহিম? বলো, বুঝছো বিষয়টা? হ্যাঁ, একজন প্রশ্ন করেছিল, মেবি কে প্রশ্ন করেছিল, শুরুর দিকে করেছিল প্রশ্নটা। তাহলে রহিমকে যেতে হবে এখানে কোনোভাবেই কর্মকারক না, কারণ যাওয়ার কাজটা এখানে কে করবে? যাওয়ার কাজটা করবে রহিম। তাহলে রহিম এখানে কি? রহিম হচ্ছে এখানে কর্তা। হ্যাঁ, ভেরি গুড শোয়েব, রহিম হচ্ছে এখানে কর্তা। কিন্তু আমি যদি বলি যে রহিমকে যেতে দাও, বা ধরো সাজ্জাদকে যেতে দাও, হ্যাঁ আমি বললাম সাজ্জাদকে যেতে দাও, তাহলে তখন কি হবে বলো তো? যে সাজ্জাদকে যেতে দাও। এখন বলো, কাকে যেতে দাও? কাকে যেতে দাও? সাজ্জাদকে। তাহলে এটা ধরে আমি বলছি যে সাজ্জাদকে যেতে দাও, তাহলে বলার কাজটা আমি করছি। তাহলে এই যে সাজ্জাদকে যেতে দাও, এক্ষেত্রে সাজ্জাদকে কি হবে বলো? কর্ম। ভেরি গুড, এক্ষেত্রে কর্ম হবে, তাই না? এক্ষেত্রে কর্ম হবে। আচ্ছা, এখন যদি আমি বলি সাজ্জাদকে ভয় পাই, সাজ্জাদকে ভয় পাই, ভয় পাই, আমি ধরো ভাই, হ্যাঁ সাজ্জাদকে ভয় পাই, তাহলে কাকে ভয় পাই? হ্যাঁ, সবাই বলেছে সাজ্জাদ কর্ম হবে, এই জিনিসটা ভুল। একটু পরে কেন ভুল সেটা আমি একটু পরে বলবো, এখন বলবো না, ওকে? সাজ্জাদকে ভয় পাই, ভয়ের সাথে যেহেতু সংশ্লিষ্ট, এজন্য আমরা অন্য একটা কারক এখানে পাবো, সেটা এখন আর আমি বলছি না। আবার ধরো ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে কাকে ভিক্ষা দাও? কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে দাও। আমার কথাটা বুঝতে পেরেছ? তাহলে ভিক্ষুককে দাও, তাহলে ভিক্ষুক কি এখানে কর্ম? ভিক্ষুক কি এখানে কর্ম? না, ভিক্ষুক এখানে কর্ম না, এখানে ভিক্ষুক হচ্ছে সম্প্রদান। তার মানে তোমাকে কি বুঝতে হবে বলো তো? বাক্যের বিষয়টা, মূল বিষয়টা তোমাকে বুঝতে হবে, মানে কি এবং কাকে দিয়ে কর্মকারক আমরা পেয়ে যাচ্ছি, বিষয়টা সেটা না। এই চারটা উদাহরণ দিয়ে তো বুঝছো, তাই না? এই যে রহিমকে যেতে হবে, তাহলে কাকে যেতে হবে? যাওয়ার কাজটা করবে রহিম, তাহলে রহিম হচ্ছে এখানে কর্তা। সাজ্জাদকে যেতে দাও, এখানে সাজ্জাদ হচ্ছে কর্ম। আবার সাজ্জাদকে ভয় পাই, ভয়টা সাজ্জাদের থেকে আসতেছে, এটা অপাদান। আবার বললাম যে অমুককে ভিক্ষা দাও বা কাউকে ভিক্ষা দাও, তাহলে সেক্ষেত্রে ভিক্ষুককে ভিক্ষা দাও, সেক্ষেত্রে ভিক্ষুক হচ্ছে তোমার সম্প্রদান। মানে কাকে দিয়ে প্রশ্ন করলেই যে তোমার হয়ে যাবে বিষয়টা এমন না। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমাকে বলো, আমাদের একটি গল্প বলুন। কোন কারক এখানে? কারক কোনটা? আমাদের একটি গল্প বলুন। এখানে আমাদের কি? আমাদের, আমাদের, আমাদের হচ্ছে কর্ম, আমাদের হচ্ছে কর্ম, ঠিক আছে? তারপর আসো, তোমার একটু আগে বলেছিলাম যে ঘোড়া গাড়ি টানে, সেই ক্ষেত্রে তোমার কর্ম কোনটা ছিল সেই বাক্যে? ঘোড়া ছিল, ভেরি গুড। তারপর বললাম আমায় একটু আশ্রয় দিন, তাহলে আশ্রয়টা কাকে দিবে? আমাকে দিবে। আমি তাহলে কি? আমি এখানে হচ্ছে আমায় একটু কষ্ট, তোমার আশ্রয় দিন, সেক্ষেত্রে আমি হচ্ছি তোমার কর্ম, আমায় হচ্ছে তোমার কর্ম। চোর ধৃত হয়েছে, চোর ধৃত হয়েছে, এখানে কর্ম কোনটা? চোর, ভেরি গুড। তাহলে আশা করি কর্ম নিয়ে আর সমস্যা হবে না, তাই না? এখন চলে আসছি আমরা সম্প্রদান কারকে। তাহলে সম্প্রদান কারক তোমার সবার আগে যেটা মনে রাখবো, সম্প্রদান কারক হচ্ছে তোমার সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী তোমার এটা গঠিত হয়েছে। কোনটা? কোন ব্যাকরণ অনুযায়ী? সংস্কৃত। শোনো, যে প্রশ্নটা বিসিএসে আসে সেই প্রশ্নটা মনে রাখবা অনেক সময় তোমার শিক্ষক নিবন্ধন অথবা ধরো অন্যান্য সরকারি পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো কিছু বিষয় মনে রাখো। রবীন্দ্রনাথ ঠাকুর সহ তারপরে অন্যান্য অনেক বৈয়াকরণ মানে যারা ব্যাকরণবিদ, তারা সম্প্রদান কারককে কী করেন নাই? স্বীকার করেন নাই। এটা তোমার 43-তে আসছে। আর আরেকটা জিনিস মনে রাখবা
নিমিত্ত, আমরা সবসময় নিমিত্ত একটা শব্দ ব্যবহার করি। নিমিত্ত মানে কি? নিমিত্ত হচ্ছে জন্য, কোনো কিছুর জন্য। হ্যাঁ, যেমন তুমি বইয়ের নিমিত্তে নীল খেতে যাচ্ছ, মানে হচ্ছে বইয়ের জন্য কোথায় যাচ্ছ? নীল খেতে যাচ্ছ। হ্যাঁ, তারপর তুমি ধরো তোমার প্রেমিকের সাথে দেখা করার জন্য কোথায়, ঢাকার অনেক কিছুর নাম আমি জানি না, ধরো বিপ্লব উদ্যানে যাচ্ছ, সেক্ষেত্রে সেটা হচ্ছে নিমিত্ত। ঠিক আছে, কোনো কিছুর জন্য। যেমন ধরো অনেক সময় অনেক কবি বলেন যে আমি কবিতার জন্য বেঁচে আছি, তাহলে এক্ষেত্রে তার নিমিত্তটা কিসের জন্য? কবিতার জন্য। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আসো তাহলে সম্প্রদানকারক। তাহলে সম্প্রদানকারক দেখো, দান, ভক্তি, শ্রদ্ধা। হ্যাঁ, নিঃস্বার্থভাবে কিছু দেয়া, মানে দিস, দেওয়ার পর আবার খোঁটা দিয়ে ওটা কেড়ে নিয়ে ফেললা, তাহলে কিন্তু সেটা হবে না। ইদানিং মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেয় যে আমার গার্লফ্রেন্ডকে 6টা শাড়ি দিয়েছিলাম, হ্যাঁ, পাঞ্জাবির সাথে মিলিয়ে, তো এখন ওর বিয়ে হয়ে গেছে, সেই 6টা আবার ফেরত দিয়ে দিতে বলছি। বিষয়টা ওই রকম না, তুমি যেটা নিঃস্বার্থভাবে যেটা দিয়ে দিবা। যেমন একজন আমাকে বলছে, আচ্ছা ম্যাম, সমিতিতে চাঁদা দিলে কি ওটা কি সম্প্রদানকারক হবে? এখন আসো, তুমি কি সমিতিতে চাঁদা দেওয়ার পর ওটা আবার কেড়ে নেওয়ার জন্য যাও কয়েকদিন পরে? তবে অনেকে একটা কাজ করে, যেমন ধরো ওই যে মিলাদ মাহফিলে টাকা দিলে একটা মজা হয়, সেক্ষেত্রে তোমার বিরিয়ানি চলে আসে, তাই না? সেটা নিঃস্বার্থভাবে দেওয়া হয় না অনেক সময়। তো দেখো, যাকে দেয়া হয়, যা দেয়া হয় তা নয়, মানে সমিতিতে তুমি চাঁদা দিছো, ঠিক আছে, সেই সমিতি না, এটা হচ্ছে অন্য সমিতি। সমিতিতে ধরো তুমি চাঁদা দিছো, কিংবা ধরো ভিক্ষুককে তুমি ভিক্ষা দিছো, তাহলে এখানে ভিক্ষাটা সম্প্রদানকারক নয়। কোন জিনিসটা সম্প্রদানকারক? কোন জিনিসটা সম্প্রদানকারক? ভিক্ষুক, অর্থাৎ যাকে দিচ্ছ সে হচ্ছে সম্প্রদানকারক। আচ্ছা, জয়শ্রী জিজ্ঞেস করেছে যে সম্প্রদানকারক নতুন বইয়ে বাদ দিয়েছে, তাহলে কি ওটা বাদ যাবে? এখন আসো, তুমি ধরো বাদ দিয়ে দিলা, এখন তোমার 43-তে প্রশ্ন আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সেও অনেক বৈয়াকরণ সম্প্রদানকারক স্বীকার করেন না। না, কে সম্প্রদানকারক স্বীকার করেন না? কোন কারক স্বীকার করেন না? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদানকারক, এটা চলে আসছে। আমার কথা বুঝছো বিষয়টা? তো প্রশ্ন আসতেই পারে, তাই না? সম্প্রদানকারক, ভিখারিকে টাকা দাও, তাহলে এখানে সম্প্রদান হচ্ছে কে? তোমার ভিখারিকে। আর সম্প্রদানের ক্ষেত্রে সবসময় কোন বিভক্তি হবে বলেছিলাম? সবসময় চতুর্থী। যেমন দেখো, অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, তাহলে এখানে অন্ধজনে কি হবে? এখানে অন্ধজনে হচ্ছে তোমার সম্প্রদানকারক। ওকে, অন্ধজনের দেহ মানে তুমি চোখ খুলে দিয়ে দিবা সেটা না, তুমি তাদের পথ দেখাবা আর কি। ঠিক আছে, নেক্সট আসো, উদ্দেশ্য বা নিমিত্ত। এই কথাটা কয়েকবার বলেছিলাম। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে তুমি যেমন কিছু বিষয় মনে রাখবা, যেমন ধরো কোনো কিছু তোমার সম্মান, শ্রদ্ধা, ভক্তি বা ত্যাগ করে দিচ্ছ, সেগুলো হচ্ছে তোমার সম্প্রদানকারক। ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার সম্প্রদানকারক। তাহলে এখানে ধরো নামাজে চলো, তাহলে এই যে তুমি নামাজে যাচ্ছ বা হজে যাচ্ছ, তুমি নিশ্চয়ই, অর্থাৎ এটা কোনো, এটার সাথে কোনো স্বার্থ নিহিত না, তাই না? তাহলে এটা কোনো একটা মহৎ উদ্দেশ্যে যাচ্ছ, তাই না? তাহলে এটা কি হচ্ছে তোমার? বা হজে চলো, তাহলে এখানে কি হচ্ছে? নামাজে, হজে, এগুলো কোন কারক? কোনো কিছুর উদ্দেশ্যে বা নিমিত্তে হচ্ছে, এগুলো হচ্ছে সম্প্রদানকারক। যুদ্ধে চলো, ছোটবেলায় আমরা 9-10-এর বইতে পড়েছিলাম, বেলা যে পড়ে এলো, জলকে চলো, মানে কি? জলকে মানে কি? জলকে মানে হচ্ছে জল আনতে চলো, তাহলে জলের নিমিত্তে, এই যে জলকে চলো মানে হচ্ছে জল আনতে, তাহলে জলের জন্য বা জলের নিমিত্তে, তাহলে এটি নিমিত্তার্থে কোনটা হবে? কোন কোন বিভক্তি হবে? চতুর্থী বিভক্তি হবে। ওকে, তাহলে আমরা যদি বলি যে শিক্ষককে শ্রদ্ধা করো, এখানে এটা কি সম্প্রদান নাকি কর্মকারক? বলো, শিক্ষককে শ্রদ্ধা করো কি হবে? শিক্ষককে এখানে কি? এখানে হচ্ছে সম্প্রদান। কেন? আমি একটু আগেই বলেছি যে দান, ভিক্ষা, সেবা, সম্মান, শ্রদ্ধা, ভক্তি, এগুলো সবগুলি হচ্ছে তোমার সম্প্রদান। ওকে, করণকারক দেখো, করণকারকে চলে এসেছি। তাহলে আশা করি, আচ্ছা এখানে কিছু উদাহরণ তোমাদের আমি দেই, তোমার
সম্প্রদান কারকের মধ্যে। যেমন দেখো কিছু কিছু আছে, যেমন ধরো দেবতার ধন কে যায় লয়ে ফিরায়ে লয়ে। তাহলে এই যে দেবতার ধন, হ্যাঁ, এখানে দেবতার ধনটা কোন কারক বলো তো? দেবতাকে তুমি যেটা দিবা নিশ্চয়ই সেটা কেড়ে নিবা না, সেটা তোমার কি, সেটা তুমি নিঃস্বার্থভাবে দিয়েছ। তাহলে দেবতার ধনটা এখানে কি হবে? দেবতা এখানে কি হবে? এখানে হচ্ছে তোমার সম্প্রদান কারক। ওকে, সর্বজনে দয়া করো, তাহলে এখানে সর্বজন কি হবে? সর্বজন হচ্ছে তোমার সম্প্রদান। তারপর হচ্ছে গৃহহীনে গৃহ দাও, ক্ষুধিতরে অন্ন দাও। তাহলে এখানে গৃহহীন তারপর ক্ষুধিত, এটা কি হবে? এরা হচ্ছে তোমার সম্প্রদান। ঠিক আছে, দেশের জন্য প্রাণ দাও, ওই যে যুদ্ধে চলের মতো। তাহলে দেশের জন্য যে তুমি প্রাণ দিবা, তাহলে এখানে দেশের জন্য কি হবে? সম্প্রদান। ওকে, জীবে দয়া করে সাধুজন, এখানে কোনটা বলো তো? জীবে দয়া করে সাধুজন, এই বাক্যে সম্প্রদান কোনটা? জীবে, হ্যাঁ জীবে। কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে কি হবে? সপ্তমী, তাই না? 7, ভেরি গুড। গুরু দক্ষিণা দাও, কি হবে? সম্প্রদানে শূন্য বিভক্তি। ওকে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, কিসের জন্য? সুখের জন্য, সুখের জন্য। তাহলে এটা হচ্ছে নিমিত্তার্থে ষষ্ঠী, তাই না? ওকে, তাহলে দেবতার কোনো কিছু যদি আসে, যেমন প্রিয়জনে যাহা দিতে চাই তাই দি দেবতারে, তাহলে এই যে দেবতারে দিচ্ছে, তাহলে দেবতা এখানে কি হবে? সম্প্রদান। আশা করি আর সমস্যা হবে না, তাই না? করণ কারক, করণ কারক দেখো, যন্ত্র, সহায়ক বা উপায়, কিসের দ্বারা কি উপায়ে। ওকে, কিসের দ্বারা কি উপায়ে, একটু খেয়াল রাখতে হবে করণ কারকের ক্ষেত্রে বেশ কিছু বিষয়। নীরা কলম দিয়ে লিখে, এখানে কোনটা করণ কারক? এখানে হচ্ছে যেহেতু সে কলম দিয়ে লিখছে, তাহলে কলম হচ্ছে তোমার করণ কারক। হ্যাঁ, অর্থাৎ যেটা দ্বারা হয় আর কি। জগতে কীর্তিমান হয় সাধনায়, এখানে করণ কারক কোনটা বলো? সবার আগে কি চিহ্নিত করব? ক্রিয়া, সবার আগে ক্রিয়া। হ্যাঁ, তাহলে হওয়াটা, এই যে কীর্তিমান হওয়াটা এখানে কাজ। তাহলে এই যে কীর্তিমান হচ্ছে, সে কিসের দ্বারা হচ্ছে? সে সাধনার দ্বারা হচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে তোমার এই যে সাধনা, এটা একটা উপায়, তাহলে এখানে সাধনা কি হচ্ছে? এখানে সাধনা হচ্ছে তোমার করণ কারক। ওকে, আচ্ছা, এই ছবিটা যে চুল ওখানে বাঁধা কেন, একজন প্রশ্ন করেছে। হ্যাঁ, অনেক জায়গায় আছে, অনেকে বলে যে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি না এটা। তো চুল কেন বেঁধে রেখেছে? এই যে পড়ার সময় যে সাধনা, এটা আসলে কীরকম, তার পড়ার সময় যদি ঘুম আসে তাহলে তো তার কি মুখটা তোমার ইয়াতে ঠেকবে, তাই না, টেবিলে। তো ঘুম যেন না আসে, ঘুম আসলে কিসে টান খাবে? চুলে টান খাবে, তাই না? হ্যাঁ, চুলে টান খাবে, এরপরে তার আর কি ঘুমটা চলে যাবে। এটা এক প্রকার সাধনা আর কি। তো দেখো, এখন আসো করণ কারকের কিছু বিষয়। যেমন ধরো আমি বললাম যে ছাত্ররা তোমার ক্রিকেট খেলে, ছাত্ররা ক্রিকেট খেলে, এখানে বলো তো করণ কারক কোনটা? এখানে করণ কারক কোনটা? হ্যাঁ, রিজাউল বলেছে ক্রিকেট। এখন আমি এখানে বললাম যে করণ কারক নেই। আচ্ছা, ক্রিকেট দ্বারা কি খেলতে পারে? আমি যদি বলতাম ব্যাট বল দ্বারা খেলে, ছাত্ররা ক্রিকেট না বলে বললাম ব্যাট বল দিয়ে খেলে, তখন কোনটা হতো বলো তো? এই যে ব্যাট বল দ্বারা খেলছে, কি দ্বারা খেলছে? ব্যাট বল দিয়ে খেলছে, সেক্ষেত্রে ব্যাট বল হচ্ছে করণ। কিন্তু ক্রিকেট কি বলো তো? ক্রিকেটের ক্ষেত্রে তুমি প্রশ্নটা কি দ্বারা বলতে পারবা? প্রশ্নটা কেমন হবে বলো তো? কি খেলছে, সেক্ষেত্রে কি হবে? কর্ম। তাহলে একটা জিনিস দেখো, খেলার ক্ষেত্রে দেখো তো, তাহলে এখানে ক্রিকেট, ক্রিকেটের জায়গায় যদি আমি ফুটবল দিই কি হবে বলো তো? যদি আমি ফুটবল দিই
ফুটবল দিলে করণ হবে কেন? কারণ হচ্ছে তোমার ফুটবল দ্বারা খেলতে পারে, তাই না? ফুটবল যেমন খেলার নাম, তেমনি ফুটবল দ্বারা তারা খেলতে পারে। আমি যদি বলি হাডুডু খেলে, হাডুডু দ্বারা খেলতে পারবে না, হাডুডু খেলার একটা নাম, সেক্ষেত্রে হচ্ছে কর্ম। ঠিক আছে, ফুটবল হচ্ছে কি করণ। যদি বলি তাস খেলে, তাস খেলে, তাস দ্বারা খেলতে পারবে, সেক্ষেত্রে হচ্ছে করণ, তাই না? তাস দ্বারা খেলতে পারবে। হ্যাঁ, বিষয়টা বুঝছো? এখন আসো, আমি বললাম ছাত্ররা তাস খেলে, এক্ষেত্রে তুমি বললা যে ছাত্ররা কি খেলে, তাস খেলে, এক্ষেত্রে তাস দ্বারা খেলে মানে করণ। হ্যাঁ, তো আমি যদি বললাম যে তাস খেলে অনেক ছেলের পড়া নষ্ট হয়, সেক্ষেত্রে কি হবে বলো তো? অর্থাৎ তাস খেলে এই যে পড়া নষ্ট হয়, তাস খেলে পড়া নষ্ট হয়, পড়া নষ্ট হয়, ছাত্ররা বাদ। না, তাস খেলে পড়া নষ্ট হয়, কি হবে বলো? কি খেলে পড়া নষ্ট হয়? এই যে আসিফ রহমান, থ্যাংক ইউ। এক্ষেত্রে হচ্ছে তোমার কর্ম, কি হবে? কর্ম। ওকে, আচ্ছা তাহলে বলো কাকে, ধরো তোমাদের মধ্যে যে বলছে যে পড়াশোনা করো না, তো দেখা গেল সে হাঁটতেছে, তাকে লাঠি দ্বারা বাড়ি দেওয়া হলো, লাঠি দিয়ে আঘাত দেওয়া হলো। হ্যাঁ, তাহলে এই যে লাঠি দ্বারা মারা হলো, তাহলে এখানে লাঠি দ্বারা কি হবে বলো তো? বলো, লাঠি দ্বারা মারা হলো। হ্যাঁ, লাঠি হচ্ছে এখানে করণ, কেন? কারণ লাঠি দিয়ে কি করা হয়েছে, লাঠি দিয়ে তোমার মারা হয়েছে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখন আসো, লাঙল দ্বারা জমি চাষ করা হয়, কি হবে এখানে করণ কোনটা? করণ হচ্ছে লাঙল। যদি বলা হয় যে চেষ্টায় সব হয়, চেষ্টায় সব হয়, কি হবে বলো? চেষ্টায় মানে এখানে হচ্ছে চেষ্টার দ্বারা সব হয়, তাহলে এখানে কোন বিভক্তি? করণ কারকে কোন বিভক্তি? চেষ্টায়, করণ কারকে সপ্তমী বিভক্তি। এখন আসো, লোকটা বলা হলো লোকটা জাতিতে বৈষ্ণব, এখানে কি হবে বলো? এখানে করণ কোনটা? করণ হচ্ছে জাতিতে, মানে হচ্ছে জাতি দ্বারা, মানে তার বাবা মা 14 গোষ্ঠী যে জাতির ছিল, সেও কি সেই জাতির কারণে তোমার বৈষ্ণব, তাই না? তাহলে এখানে জাতিতে হচ্ছে বৈষ্ণব, কোন বিভক্তি? আমরা জানি এ ও তে এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই না? ওকে, তাহলে আমরা আরও কিছুক্ষণ আরও, হ্যাঁ, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বলো এগুলো আসে। হ্যাঁ, এতক্ষণে অরিন্দম, অরিন্দম কহিলা বিষাদে, এটা হচ্ছে তোমার মেঘনাদ বধ কাব্যের একটা পংক্তি। তো দেখো এখানে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে তোমার করণকারক কোনটা বলো তো? আচ্ছা, এই বাক্যটা একটু খেয়াল করো, এই বাক্যটা সবার আগে কি বুঝতে হবে? আমি একটা কথা বলেছিলাম, ধরো খুব সহজেই তোমরা হয়তো করণকারক, কর্তৃকারক বা সব কিছু বুঝতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে যেটা সমস্যা হয়, তোমার বাক্যটার যদি অর্থগুলো বোঝা না যায়, সেক্ষেত্রে তোমার সমস্যা হয়ে যায়। যেমন এখানে তোমার ক্রিয়াটা কোনটা? অরিন্দম মানে হচ্ছে শত্রু দমনকারী, যিনি অরি, অরি মানে শত্রু, যিনি অরিকে দমন করে, শত্রু দমনকারী। হ্যাঁ, তো শত্রু দমনকারী তোমার কি বললো? বিষাদের সাথে বললো, বিষাদের সাথে বললো। তাহলে এখানে এই যে বলাটা, বলাটা ক্রিয়া, তাহলে সে কিসের দ্বারা বলছে, কিভাবে বলছে? সে বিষাদের দ্বারা বলছে। হ্যাঁ, তাহলে এখানে বিষাদ কি হবে তোমার? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এই বিষাদে হচ্ছে তোমার সপ্তমী। ওকে, এই বিষাদে হচ্ছে তোমার সপ্তমী, করণের সপ্তমী। ওকে, এখন আসো, আলোয় আধার দূর হয়, আলোয় আধার দূর হয়, এখানে কোনটা করণ? আলো। হ্যাঁ, কারণ হচ্ছে
আলো দ্বারা, তাই না? আলো দ্বারা, তাহলে এটা হচ্ছে তোমার করণে সপ্তমী, তাই তো? করণে সপ্তমী। এখন আসো, নতুন ধান্যে হবে নবান্ন। নতুন ধান্যে তোমার হবে নবান্ন। এখানে করণ কোনটা বলো? এখানে হচ্ছে ধান্যে, হ্যাঁ, মানে হচ্ছে তোমার নতুন ধানের মাধ্যমে তোমার কি হবে? নতুন ধান দিয়ে তোমার নবান্ন হবে, তাই না? কথাই নয়, কাজে পরিচয়। বলো তো কোনটা করণ? তার পরিচয়টা কিসের মাধ্যমে পাবা? তার বিষয়টা, তার পরিচয়টা তুমি কাজের মাধ্যমে পাবা, কাজের দ্বারা পাবা, কাজের উপায়ে পাবা, কাজের মাধ্যমে তার পরিচয়টা পাচ্ছ, তাহলে এটা হচ্ছে তোমার করণ, তাই না? করণে কি হবে? কোন কোন এ হতে সপ্তমী অপাদান কারক। তাহলে আমরা চলে আসছি অপাদান কারকে। খেয়াল করো, এখানে প্রত্যেকটা শব্দ তোমার ইম্পর্ট্যান্ট। এখানে প্রত্যেকটা শব্দ ইম্পর্ট্যান্ট অপাদান কারকের। কি কি দেখো? বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, যা দেখে কেউ ভীত হয়। তাহলে আমরা কি পেয়েছি? আমরা ভয়টাও এখানে পেয়েছি। তাহলে আবার দেখো, বিচ্যুত, কোনো কিছু থেকে সেটা বিচ্যুত হয়ে গেল, সরে গেল, হ্যাঁ। তোমার গৃহীত, কোনো কিছু থেকে তুমি নিয়েছো। জাত, বিরত, মানে কোনো কিছু থেকে বিরত হয়েছে, আরম্ভ, শুরু হয়েছে, দূরীভূত, চলে গেছে, রক্ষিত, আর যা দেখে কেউ ভীত হয়। তাহলে প্রত্যেকটা শব্দ এখানে ইম্পর্ট্যান্ট। এখন আসো, আমরা কিভাবে অপাদান কারক চিনতে পারি, বা কি হতে বের হলো, কি থেকে বা কিসের থেকে, হ্যাঁ, এটার আমরা যেই উত্তরগুলো পাবো এগুলোই হচ্ছে তোমার অপাদান কারক। যেমন দেখো, তার মানে আমরা বলতে পারি, মানে এটা এমনি বলা আর কি, যে বলতে পারি যে মাইনাস হওয়া, হ্যাঁ, কোনো কিছু থেকে দূরীভূত হয়ে যাওয়া, তারপর চলে যাওয়া, বিরত থাকা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি যে এখানে কি মাইনাস, বা কোনো কিছু থেকে শুরু হওয়া। তাহলে দেখো, গাছ থেকে পাতা পড়ে, তাহলে এই যে পাতাগুলো পড়েছে, কোত্থেকে পড়েছে? পাতাগুলো কোত্থেকে পড়েছে? গাছ থেকে পড়েছে। তাহলে এখানে অপাদান কোনটা বলো? এখানে হচ্ছে গাছ থেকে, তা তোমার অপাদান। আর যদি বলি মেঘ থেকে বৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কি হবে? মেঘ থেকে, তাই না? ওকে। জমি থেকে ফসল পাই, আমি এখানে সবার প্রিয় একটা ফসলের ছবি দিয়েছি, যেহেতু শীতকাল, তাই না? সবাই খুব পছন্দ করো, তাই না, এই ফলটা, সরি, এই সবজিটা। তো দেখো, এই যে ফসলটা পাচ্ছি আমরা কোত্থেকে পাচ্ছি? এই ফসলটা আমরা কোত্থেকে পাচ্ছি? জমি থেকে পাচ্ছি, তাই না? আচ্ছা, যারা পছন্দ করো না তারা গরুর মাংস দিয়ে রান্না করে খাবা, মজা লাগে কিনা আমাকে পরের ক্লাসে এসে বলবা, ঠিক আছে? তো দেখো, তাহলে এই যে ফসলটা পাচ্ছি, এটা কোত্থেকে পাচ্ছি আমরা? এ কোত্থেকে জাত হয়েছে, কোত্থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে আমার জমি থেকে পেয়েছি। তাহলে জমি থেকে হচ্ছে এখানে তোমার অপাদান কারক। দেশ থেকে হায়েনারা চলে গেছে, আমি যে একদম প্রথম স্লাইডে বলেছিলাম কয়েকটা শব্দ, সেই শব্দের একটা ছিল কি বলো তো? একটা ছিল তোমার দূরীভূত হওয়া, বিতাড়িত হওয়া, চলে যাওয়া, হ্যাঁ। তাহলে এখান থেকে এই যে, তাহলে কোত্থেকে চলে গেছে হায়েনারা? দেশ থেকে চলে গেছে, তাহলে দেশ থেকে হচ্ছে এখানে অপাদান কারক। ওকে। বাঘকে ভয় পায় না কে? তাহলে আমরা ভয়ের কথা বলেছিলাম, আর একদম প্রথমে বলেছিলাম কাকে ভয় পায় না। তাহলে কাকে বললেই কি হয়ে যাবে? কর্মকারক হয়ে যাবে? হবে না। তাহলে এখানে এই যে ভয়টা কোত্থেকে আসছে? তোমার ভয়টা কার থেকে আসছে? ভীতিটা কোত্থেকে আসছে? যার থেকে আসছে সেই হচ্ছে কি অপাদান, বাঘ থেকে আসছে, তাহলে বাঘ হচ্ছে অপাদান। আচ্ছা, আমাদের ইয়াদেরকে, যে ক্রিকেট খেলোয়াড়দেরকে বাঘ বলা হয় না, টাইগার বলা হয়, তো ওদেরকে কি কেউ ভয় পায়? কি কি মনে হয়? আচ্ছা, দেখো, বরং ওরা অনেককে ভয় পায়, তাই না?
বাবাকে বড্ড ভয় পাই। তাহলে দেখো তো এখানে ভয়টা কার থেকে আসছে? বাবাকে ভয় পাচ্ছে, তাহলে এখানে বাবা হচ্ছে তোমার অপাদান কারক। সহজ না? এখন আসো, এগুলো তো পড়লাম, বললাম যে ভূতকে আবার কিসের ভয়, তাহলে এখানে অপাদান কোনটা? অপাদান হচ্ছে ভূত। বর্ষাকালে সাপের ভয়, তাহলে কোনটা হবে? বর্ষাকালে সাপের ভয়, সাপ। ওকে, এখন আসো আরও কিছু বাক্য আমরা দেখি। হ্যাঁ, তোমাদেরকে বলেছি যে স্টার্টিং পয়েন্টটা তোমরা মনে রাখবা, যে কোনো কিছু থেকে, যেমন আমি বললাম যে ধরো ট্রেন ধরো স্টেশন থেকে ছেড়েছে। হ্যাঁ, তাহলে ট্রেন যখন স্টেশন থাকে, ধরো এটা স্টেশন, হ্যাঁ, তো এখানে ধরো ট্রেন আছে, তো সেই স্টেশন থেকে ছেড়ে গেছে, মানে এখান থেকে কিন্তু সে চলে গেছে, এখানে কি আর আছে? আমি যদি বলি যে ট্রেন স্টেশন থেকে চলে গেছে বা ছেড়ে গেছে, তাহলে সে কি স্টেশনে আর আছে? সে স্টেশনে আর নেই, সে এখানে কোথাও আছে। তাহলে এই যে স্টেশন থেকে চলে গেছে, তাহলে স্টেশন কি হবে? এই যে স্টেশন থেকে চলে গেল, তখন সেটা হবে অপাদান। ওকে, আর আমি যদি বলি স্টেশনে এসে পৌঁছালো, ধরো সে এইখানে ছিল, এইখান থেকে সে এসে এই স্টেশনে পৌঁছলো, এই স্টেশনে আসছে, এখন পৌঁছেছে, এক্ষেত্রে তোমার কি মনে হয় এটা কি অপাদান হবে? এটা কি অপাদান? না, এটা অপাদান না। হ্যাঁ শোয়েব, এটা অধিকরণ, কিন্তু আমি অধিকরণে এখনো আসি নাই। হ্যাঁ, এটা অপাদান হবে না, কারণ অপাদানের ক্ষেত্রে আমরা কি বলেছি? আমরা হচ্ছি তোমার সেটা তোমার বিচ্যুত হবে, সরে যাবে, হ্যাঁ চলে যাবে, এরকম বিরত, বিরত থাকা, দূরীভূত হওয়া, রক্ষিত হওয়া। ঠিক আছে, সব কিছু মাইনাস। হ্যাঁ, তারপর ধরো আমি বললাম যে সেই রবিবার থেকে না খেয়ে আছি। হ্যাঁ, আমার পরীক্ষা ভালো হয়নি, আমার ভাত দেয় নাই। তাহলে এই যে রবিবার থেকে না খেয়ে আছে, অথবা আহমেদ ধরো সেই রবিবার থেকে না খেয়ে আছে, কেন? ছ্যাঁকা খাইছে, এর জন্য পেট ভরে গেছে। তাহলে এই যে রবিবার থেকে, তাহলে কি হবে? সেটা হচ্ছে অপাদান কারক। কিন্তু যদি বলে যে তোমার রবিবারে খেয়েছে, তখন হবে ভিন্ন বিষয়। কিন্তু রবিবার থেকে মানে সেই তখন থেকে শুরু হয়েছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট যেটা, তাই সেক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে? সেক্ষেত্রে তোমার অপাদান হবে। তাহলে এখন বলো যে এই সুতোয় কাপড় হয় না, কি হবে বলো? কোনটা হবে বলো তো? সুতোয়। হ্যাঁ, তারপর বলো আমাকে সুখের চেয়ে শান্তি ভালো। সুখের, ভেরি গুড। তারপর বলো সাজ্জাদ রহিমের চেয়ে ভালো। রহিম, ভেরি গুড। তাহলে এক্ষেত্রে তুলনা যখন বুঝাবে, তোমার হচ্ছে তুলনীয় ব্যক্তি বা বস্তু তোমার অপাদান কারক হবে। মানে হচ্ছে যখন তুলনা বুঝাবে, হ্যাঁ, তখন তুলনীয় ব্যক্তি বা যে বস্তু, তখন সেটা তোমার কি হবে? সেটা হচ্ছে অপাদান কারক হবে। আর তুলনাকারী হচ্ছে যে তুলনাকারী, সে কর্তৃ বা কর্ম হবে। ওকে, নেক্সট আসো, অধিকরণ কারকে আমরা চলে এসেছি। অধিকরণ কারক দেখো, ক্রিয়া সম্পাদনের কাল। কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়। আর আধার, আধার মানে হচ্ছে স্থান, আধার মানে হচ্ছে স্থান। তাহলে অধিকরণ কারক আমরা বলছি যে ক্রিয়া সম্পাদনের মানে এই যে কাজটা যখন ঘটে, সেই কাজ ঘটাটার সময় এবং স্থানকে আমরা কি বলবো? আমরা বলবো অধিকরণ কারক। ঠিক আছে, তাহলে দেখো ক্রিয়াকে ধরবো, আগে চেপে ধরবো কি? কোন একটা বাক্যের মানে কারক নির্ণয় করতে হলেই আমরা কি করব? আমরা ক্রিয়ারে একদম ধরে মেরে চেপে ধরবো। হ্যাঁ, প্লেস অ্যান্ড টাইম। তো ক্রিয়াকে ধরে মেরে চেপে ধরে আমরা কি নিয়ে প্রশ্ন করব? কোথায়, কখন, কি করছস বল। এই কাজটা কে করে বলো তো? মায়েরা করে, তাই না? এ বল, কই গেছিলি? হ্যাঁ, কখন গেছিলি? আরেকটা কে করে? মাছ চাইতে আরেকজনে বেশি করে, কে জানো? স্ত্রীরা। কই যাবা, কেন যাবা, কখন যাবা, কখন আসবা, তাই না? হ্যাঁ, ও সাদিয়া রহমান বলছে বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ডরাও করে। আচ্ছা, তো প্রথমে বয়ফ্রেন্ডরা করে, পরে বিয়ের পরে বউরা করে আর কি। দেখো, তো ক্রিয়াকে কোথায়, কখন, কি বিষয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে তোমার অধিকরণ কারক। দেখো, পুকুরে মাছ আছে, আমরা কি বলেছিলাম? শুধু কি সময় বলেছিলাম নাকি স্থানও বলেছিলাম?
আধার, হ্যাঁ প্লেস। তার বনে বাঘ আছে, ঘাটে নৌকা বাঁধা আছে, প্রভাতে সময়, হ্যাঁ প্রভাতে সূর্য ওঠে। তাহলে এগুলো হচ্ছে তোমার অধিকরণ কারক, তাই না? তাহলে অধিকরণ কারক আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, অপাদানের ঠিক কি, অপাদানে আমরা দেখতে পাচ্ছি সেটা সরে যাচ্ছে, চলে যাচ্ছে। আর অধিকরণ কারকে সেটা দেখছি আছে। যেমন পুকুরে মাছ আছে, এটা অধিকরণ। কিন্তু আমি যদি বলি পুকুর থেকে মাছ ধরে এনেছি, তখন কি হতো? পুকুর থেকে আমি মাছটাকে নিয়ে এসেছি, তখন কি হতো বলো তো? যদি পুকুর থেকে হতো তখন হতো অপাদান। যেমন বনে বাঘ আছে, ওকে বনে বাঘ আছে ভালো কথা, কিন্তু বাঘ কী করলো? তোমার লোকালয়ে চলে আসলো, শহরে চলে আসলো, বা তোমাদের ঘরের কাছাকাছি চলে আসলো, হ্যাঁ সেক্ষেত্রে বন থেকে বাঘ এলো, তখন কি হতো? তখন হতো অপাদান। ঘাট থেকে নৌকা ছেড়েছে, তখন হতো অপাদান। প্রভাতে সূর্য ওঠে। আচ্ছা, তাহলে অধিকরণ কারক আর অপাদানের পার্থক্যটা বুঝতে পেরেছো না? একই বিষয়, কিন্তু তোমার জাস্ট কথাটা যদি একটু এলোমেলো করে দেয়, তাহলে অপাদান আর অধিকরণের মধ্যে তোমার যেটা স্টার্টিং পয়েন্ট, মানে যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে তোমার অপাদান, আর যেখানে গিয়ে থেমেছে, যেমন ধরো ট্রেন স্টেশন থেকে ছেড়ে কোথায়? ঢাকা স্টেশন থেকে ছেড়ে কুমিল্লা স্টেশনে পৌঁছালো। এখানে ঢাকা স্টেশন তাহলে কি? অপাদান। আর কুমিল্লায় পৌঁছে গেছে সে, কুমিল্লা কি? কুমিল্লা হচ্ছে তোমার অধিকরণ। ভেরি গুড, এটা বুঝলেই হবে। এখন আসো, অধিকরণ কারক তিন প্রকার। সেই তিন প্রকার কি কি? কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। একটু দেখো তো, কালাধিকরণ কিসের সাথে সম্পর্কিত? কাল বা সময়, তাহলে আমরা দেখেই বুঝতে পারবো। আধারাধিকরণ তাহলে কিসের সাথে সম্পর্কিত? স্থানের সাথে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এটাও কি, আমরা এটা দেখে বুঝতে পারবো। আর ভাবাধিকরণ, ভাবাধিকরণ নিয়ে আমরা একটু পড়াশোনা করব। এখন আসো দেখো, কালাধিকরণের উদাহরণগুলো দেখো। যে কালে বা যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয়েছে আমরা সেটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো কালাধিকরণ। ওকে, তাহলে দেখো তো, এখানে শরতে শাপলা ফোটে, তাহলে শাপলা কখন ফোটে? শরতে। তাহলে এখানে শরৎ কি একটা সময় না? একটা সময়, তাহলে শরৎ হচ্ছে তোমার এখানে কালাধিকরণ। তারপর সকালে প্রভাতে সূর্য ওঠে, তাহলে প্রভাত কি হবে? কাল বা সময়, ঠিক আছে। আধারাধিকরণ, আধারাধিকরণ হচ্ছে তোমার তিন ভাগে বিভক্ত: ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। এগুলো মোটামুটি সহজ আছে, তোমরা অনেকেই জানো। ঐকদেশিক কি দেখো, বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে সেটাকে আমরা কি বলবো? ঐকদেশিক আধারাধিকরণ বলবো। হ্যাঁ, বিশাল স্থানের, বিশাল একটা পুকুর বা দিঘি, তো কোনো এক অংশে, মানে পুরো অংশে নাই, তো কোনো এক অংশে মাছ আছে, নিশ্চয়ই পুরোটা মাছে গিজগিজ করছে না, পুরোটাতে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে পানি। তো এই যে মাছ আছে, এটাকে এটাকে তোমরা কি বলবা? এটাকে আমরা বলবো ঐকদেশিক। যেমন পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, বনের একদম বন জুড়ে পুরোটাতে বাঘ তা না, আকাশে চাঁদ উঠেছে আকাশের কোনো এক অংশে, তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ঐকদেশিক। ওকে, ঐকদেশিক যদি এটা হয় তাহলে তোমার বাকিটা কি হবে বলো? আচ্ছা, ঐকদেশিক আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ঘাটে নৌকা বাঁধা আছে, অর্থাৎ ঘাটের কাছে সামীপ্য। সামীপ্য মানে কি জানো? সামীপ্য মানে নিকটে বা কাছে। সামীপ্য অর্থেও তোমার ঐকদেশিক অধিকরণ হয়। যেমন ঘাটে নৌকা বাঁধা আছে, দুয়ারে দাঁড়ায় প্রার্থী ভিক্ষা দেহ তারে, রাজার দুয়ারে হাতি বাঁধা। ওকে, অভিব্যাপক, অভিভাবকটা তাহলে কি হবে? ওটা ছিল তোমার কোনো নির্দিষ্ট জায়গায় কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে ছিল, এটা পুরোটা জুড়ে থাকবে। এটা কি থাকবে? পুরোটা জুড়ে থাকবে। যেমন আমরা দেখেছিলাম তখন তোমার ঐকদেশিকের ক্ষেত্রে আমরা মাছের উদাহরণ দিয়েছিলাম, যে পুকুর ভর্তি মাছ, মাছটা কোথাও কোথাও ছিল, কিন্তু পুকুর ভর্তি কি থাকে বলো তো? যেটা পুরোটা জুড়ে থাকে সেটা হচ্ছে পানি। ওকে, তাহলে উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে, মানে সমগ্র স্থান ব্যপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা অধিকরণ পড়ছিলাম, সেই অধিকরণের আবার প্রকারভেদগুলো আমরা পড়ছি, তাই না? যেমন দেখো, তিলে তৈল আছে,
হ্যাঁ, এই ধরো তিল, এই তিলের পুরোটা জুড়ে তৈল আছে, মানে এক নিশ্চয়ই নির্দিষ্ট কোনো অংশ না। হ্যাঁ, তারপর হচ্ছে নদীতে পানি আছে, নদীতে কি আছে? পানি আছে। এখন আসো ভাবাধিকরণ, একটু খেয়াল করো ভাবাধিকরণটা। হ্যাঁ, দেখো, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য তোমার অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ বলে। এখানে কি লিখছে বলো তো? এখানে কি লিখেছে? ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়া বলে নাই। কি বলে নাই? ক্রিয়া বলে নাই। এটা কি? তোমার বিশেষ্য। ওকে, কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম, ক্রিয়াবাচক বিশেষ্য বলেছে। তাহলে দেখো তোমার ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়ে বলে একে আমরা বলছি ভাবে সপ্তমী। উদাহরণগুলো দেখলে বুঝবা। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এখন আমাকে বলো, এখানে তোমার ক্রিয়াটা কোনটা? এখানে ক্রিয়া হচ্ছে তোমার, এই যে দূরীভূত হওয়াটা হচ্ছে ক্রিয়া। এখানে দেখো মন্দীভূত হওয়াটা ক্রিয়া, মুক্ত ঝরাটা, ঝরাটা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, হওয়াটা ক্রিয়া, এই যে ঝরাটা ক্রিয়া। এখন আসো তো, সূর্যোদয়ে মানে সূর্য উদয়ের যে কাজটা সেটাকে বলেছে। বুঝতে পেরেছ? মানে এই যে বলছে যে ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য মানে কি? যেমন ধরো আমরা যখন বলি যে আমাদের খাওয়ার কাজ, হ্যাঁ, খাওয়াটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে, কিন্তু খাওয়ার যে কাজের একটা নাম আছে সেটা কি? ধরো ভোজন, তুমি যে যাচ্ছ, যাওয়াটা তোমার কাজ, কিন্তু এই যে যাওয়ার কাজের যে নামটা বিশেষ্য, হ্যাঁ, যাওয়ার কাজের নামটা তোমার কি? গমন। হ্যাঁ, বা ভোজন। তারপর দর্শন, দেখার কাজের নাম। তো ঠিক তেমনি এরকম এখানে বলছে যে ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য যেহেতু, তাহলে দেখো সূর্যোদয়ে মানে সূর্য উঠার যে কাজটা, সেই কাজটার মাধ্যমে তোমার কি হচ্ছে? অন্ধকার দূরীভূত হচ্ছে। তাহলে তোমরা উদাহরণ, এই যে ইয়াটা আবার দেখো, ক্রিয়াবাচক বিশেষ্য দ্বারা অন্য ক্রিয়ার কোনো রকম ভাবের অভিব্যক্তি, মানে তোমার যখন একটার কারণে তোমার আরেকটা হচ্ছে, যেমন সূর্যোদয়ের কারণে তোমার কি হচ্ছে? সূর্যোদয়ের কারণে তোমার কি হচ্ছে? তোমার অন্ধকারটা দূরীভূত হচ্ছে। ঠিক একইভাবে কান্নায় শোকমন্দীভূত হচ্ছে, হাসিতে মুক্তা ঝরছে। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে আলোয় আলোয় আধার দূর হয়, সেক্ষেত্রে কি হবে বলো তো? সরি, আলোয় আধার দূর হয়, বলো। আলোয় আধার দূর হয়, এটা কি? এটা আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। এই ক্ষেত্রে কি এটা ভাবাধিকরণে সপ্তম হবে মনে হয়? কি মনে হয়? এই ক্ষেত্রে এটা ভাবাধিকরণে সপ্তমী হবে না। দেখো তো, আলোয় কোনো তোমার কি বলে ক্রিয়াবাচক বিশেষ্য কিনা? এরকম সূর্যোদয়ে, কান্নায়, হাসিতে না। এটা হচ্ছে আলোয় আধার দূর হচ্ছে তোমার করণ কারক। এই আধারটা কিসের মাধ্যমে দূর হয়? আলোর মাধ্যমে দূর হচ্ছে। আলোর মাধ্যমে আধারটা দূর হচ্ছে, আলো দ্বারা দূর হচ্ছে। এক্ষেত্রে এটা হচ্ছে তোমার করণ কারক। তাহলে এই ভাবাধিকরণে এই প্রশ্নটা অনেক সময় আসে যে সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়ে বলে এটাকে ভাবে সপ্তমী বলে। তাহলে দুটো প্রশ্ন এখানে আসতে পারে যে ভাবাধিকরণে তোমার এই কি বলে, কোন বিভক্তি, একটা সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়, অথবা এটাকে আরেকটা কি বলে, সেটা হচ্ছে তোমার ভাবে সপ্তমী বলা হচ্ছে। তাহলে এই তিনটে উদাহরণ তুমি ভালো করে মনে রাখবা যে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয় এবং হাসিতে মুক্ত ঝরে। এখন আসো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বিষয়ের কথা। বৈষয়িক বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে তোমার বৈষয়িক অধিকরণ হয়। যেমন দেখো, রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। তোমার তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা যখন কোনো নির্দিষ্ট বিষয় বা কোনো বিশেষ গুণে কারো দক্ষতা পাচ্ছি, ক্ষমতা পাচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি বৈষয়িক অধিকরণ। তাহলে এই যে অধিকরণের যে প্রকারভেদগুলো, আমরা সেগুলো কি পড়ে ফেললাম। ওকে,
এখন আসো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জিজ্ঞেস করি। তাহলে এখানে আমি একটা বাক্য দিয়েছি, আমাদের কিন্তু কারক শেষ, অধিকরণ পর্যন্ত আমরা পড়িয়ে ফেলেছি অলরেডি। হাসিবের ভাই বাড়ি যাবে। এখন আমাকে বলো যে এখানে হাসিব, হাসিব কোন কারকে কোন বিভক্তি বলো। কে বলতে পারবে হাসিব কোন কারক? আচ্ছা, একজন বলেছে, শোয়েব বলেছে কর্ম, আর বাকিরা বলো। মনোয়ার বলেছে কর্ম। একটা জিনিস দেখো তো, এই যে প্রথম থেকে একটা জিনিস পড়ালাম, একদম প্রথম থেকে সেটা বলেছি, সেটা কি ছিল? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে। এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে যাবে। বলেছিলাম বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাকেই তোমার কি কারক, সেটা হচ্ছে তোমার কারক। এখন আসো, এই যে যাওয়ার সাথে হাসিবের কোনো সম্পর্ক আছে কিনা দেখো তো। হাসিব কি যাবে? হাসিব যাবে? হাসিব যাবে না। হাসিব যাবে না। কে যাবে? যাবে তার ভাই। তাহলে ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থেকে অন্য কোনো পদের সাথে তার সম্পর্ক আছে, নাম পদের সাথে সম্পর্ক আছে। তাহলে ক্রিয়াপদের সাথে যেহেতু সম্পর্ক নাই, হাসিব কি নয়? হাসিব কারক নয়। হাসিবকে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো সম্বন্ধ পদ। ওকে, হাসিবকে আমরা বলবো সম্বন্ধ পদ। এখন আসো কিছু উদাহরণ দেখি। এই যে হাসিব হচ্ছে সম্বন্ধ পদ। কিছু উদাহরণ, যেমন ধরো বললাম খনিতে সোনা পাওয়া যায়। খনিতে সোনা পাওয়া যায়, বলো কি হবে? এখানে খনিতে কোন কারকে কোন বিভক্তি বলো। প্লেস। হ্যাঁ, ভেরি গুড। তাহলে খনিতে তোমার কি হবে? অধিকরণ হবে। হ্যাঁ, অধিকরণ হবে, ঠিক আছে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এখানে পাঠে কি বলো? না, ঠিক করে বলো। এটা হচ্ছে অধিকরণে তোমার সপ্তমী বিভক্তি। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এই যে মন দেওয়াটা, মনটা সে কিসে দিচ্ছে? সে তার নিজের পাঠে দিচ্ছে, ঠিক আছে। যদি বলে যে পড়াশোনায় মন দাও, কিংবা বললাম পড়ায় আমার মন বসে না, তাহলে এগুলো সবগুলো কি হবে? সবগুলোই হচ্ছে তোমার অধিকরণ কারক। ওকে, সবগুলোই তোমার অধিকরণ কারক। বললাম বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, কি হবে বলো? সরি, বাড়ি, বাড়ি হচ্ছে তোমার অধিকরণ কারক, ঠিক আছে। আমি ঢাকা যাব, ঢাকা যাব, কি হবে? ঢাকা, ঢাকা হচ্ছে এখানে অধিকরণ কারক। ওকে, এই হচ্ছে কথা। তারপর বললাম যে হিমালয় থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। হিমালয় থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, বলো হিমালয় থেকে এখানে কি হবে? অপাদান, ভেরি গুড। বললাম কুকর্ম থেকে বিরত হও, কুকর্ম থেকে বিরত হও, বলো কুকর্ম কি হবে? অপাদান হবে। থ্যাংক ইউ। শুক্তিতে মুক্ত পাওয়া যায়। মুক্ত পাওয়া যায় বা মুক্ত মেলে না। শোনো, এটা অপদান। এটা অপাদান কেন দেখো? মুক্তা পাওয়া যায় বা মুক্তা মেলে, কারণ শুক্তি থেকে আমরা মুক্তাটা পাচ্ছি। যদি বলি শুক্তিতে মুক্তা আছে, তখন কি হবে? তখন শুক্তি কি হবে? যদি বলি শুক্তিতে মুক্ত আছে, তখন কি হবে? তখন হবে অধিকরণ। হ্যাঁ, ভেরি গুড, তখন হবে অধিকরণ। ওকে, ক্রোধ থেকে তোমার জন্মে মোহ, মোহ থেকে পাপ। তাহলে এই যে ক্রোধ থেকে কি জন্মে?
মোহ জন্মে, তাহলে ক্রোধ থেকে কি হবে? ক্রোধ থেকে মোহ জন্মে, ক্রোধ থেকে হচ্ছে অপাদান। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আজকের ক্লাস এটুকুই ছিল। আমাদের আগামী ক্লাসটা হচ্ছে তোমাদের বানান এবং বাক্যশুদ্ধির উপর। আগামীকাল আমাদের দেখা হবে। অলরেডি 11টা 8 বেজে গেছে। তো তোমরা যারা এতক্ষণ সাথে ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।